নীল বসন্ত। লেখনীতে মিথিলা মিতু। পর্ব সংখ্যা 11 থেকে 20। পরের দিন রোদেলা সাহস করে কলেজে গেল। সেদিনও নিহা এলো না। শুনেছে নিহা তার বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছে। কবে আসবে রোদেলা জানে না। রোদেলা ক্লাস শেষে ছেলেটাকে খোঁজো, তবে পেল না। সেদিনের মতো রোদেলার সাথে শান্তর দেখা হলো না। রোদেলারও জানানো হলো না সে যে বিবাহিত। মাঠ পেরিয়ে গেট দিয়ে যখন বেরোতে যাবে তখনই রোদেলার পা থেমে গেল। গেটের সামনে তাহসিন দাঁড়িয়ে আছে। তার জন্যই কি তবে অপেক্ষা করছে? হঠাৎ তাহসিনকে এখানে দেখে তার বোধগম্য হলো না। তাহসিনের পরনে মর্যাদাপূর্ণ ইউনিফর্ম। ক্যাম্প থেকে সোজা এখানে এসেছে দেখেই বোঝা যাচ্ছে। রোদেলা গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিন মুচকি হেসে বলল, কি, কেমন সারপ্রাইজ দিলাম? রোদেলা বলল, আপনি এখানে যে? মানে হঠাৎ তোমাকে নিতে এলাম। কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এলাম। সময়ের জন্য তোমাকে নিয়ে তো বেরো হতে পারিনি। তোমার বই কিনতে হবে তো, এই জন্য ভাবলাম আজই চাই তোমাকেও নিয়ে আসি আর বইও কিনে দেই। খুশি হওনি? রোদেলা মৃদু হেসে বলল, হু। তাহসিন তীক্ষ্ণ চোখে রোদেলাকে পরখ করল। তারপর বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? রোদেলা অন্যদিকে তাকিয়ে ডানে বামে মাথা নেড়ে মেকি হেসে বলল, না না। তাহসিনের চোখের দিকে তাকালো না, নইলে নির্ঘাত ধরা পড়ে যেত। রোদেলা যখন তাহসিনের সাথে কথা বলতে ব্যস্ত তখনই কোথা থেকে যেন শান্ত নামের ছেলেটির উদ্ভব হলো। সে রোদেলার সামনে এসে বলল, হ্যাঁ রোদ পাখি, কেমন আছো? শান্তকে দেখে রোদেলার গলা শুকিয়ে গেল। একেতে তো তাহসিন সামনে দাঁড়িয়ে আর দুইয়েতে শান্ত তার সাথে এমন ভাবে কথা বলছে যেন তারা খুব ভালো বন্ধু। রোদেলা এবার ভয় পেল, তাহসিন তাকে ভুল বুঝবে না তো। অন্যদিকে তাহসিন ছেলেটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। এরপর রোদেলাকে জিজ্ঞেস করল, উনি কে? রোদেলার গলা ফুরে কথা বের হচ্ছে না। রোদেলা তোতলানো শুরু করলো। ছেলেটা এবার তাহসিনের দিকে তাকালো। তাহসিনের পরনের পোশাক দেখেই সে বুঝে গেল তাহসিন যে আর্মির লোক। ছেলেটি তাহসিনের নেম প্লেটের দিকে তাকালো, যেখানে লেখা মেজর তাহসিন মাহমুদ। তা দেখে ছেলেটি ঢোক গেল। আশ্চর্যজনক ব্যাপার হলেও এটা সত্যি যে শান্তর ভয়ে সবাই গুটিয়ে থাকে সে শান্ত তাহসিনকে দেখে ভয়ে গলা শুকাচ্ছে। তবুও মনে সাহস আনল। ভাবল তাহসিন হয়তো রোদেলার ভাই। তাই গলা খাকারি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইজান, আমি শান্ত, রোদেলার ফ্রেন্ড। শান্তর কথা শুনে রোদেলার চোখ বড় বড় হয়ে গেল। এইদিকে তাহসিনের কেমন যেন একটা খটকা লাগলো। তাহসিনের জানামতে রোদেলার একটা ফ্রেন্ডই আছে, সে হচ্ছে নিহা। রোদেলা কোনো ছেলের সাথে বন্ধুত্ব পাতায় নি, তাও এমন বখাটে ছেলেপুলের সাথে প্রশ্নই উঠে না। শান্তর কথাটা তাহসিনের বিশ্বাস হলো না। তাও সে রোদেলাকে শুধালো, এটা তোমার ফ্রেন্ড? রোদেলা ডানে বামে মাথা নাড়ল, যারা অর্থ না। শান্ত হেসে বলল, আরে ভয়ে পাচ্ছ কেন? আচ্ছা আমি ভাইজানকে বুঝিয়ে বলছি। ভাইজান আসলে আমি রোদকে ভালোবাসি। বলতে পারেন আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। সোজা কথা হলো আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আপনি ভাই হিসেবে জানার অধিকার রাখেন তাই আপনাকে আগে জানিয়ে দিলাম। আপনি চাইলে আমার ফ্যামিলির সাথেও আপনাকে কথা বলিয়ে দেব। তবুও আপনার বোনকে আমার চাই ভাইজান। শান্তর কথা শুনে রোদেলার চোখ যেন কোঠরো থেকে বেরিয়ে যাবে। শেষে কিনা তাহসিনকে তার ভাই বানিয়ে দিল। রোদেলা ভয়ার্ত চোখে তাহসিনের দিকে তাকালো। দেখল তাহসিন পকেট হাত গুজে ছেলেটির দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদেলা মনে মনে ছেলেটিকে বলল, ওরে হাদারাম, তুই ভুল করছিস। এটা আমার ভাই না, আমার বর। কিন্তু মুখে কিছু বলল না। তাহসিন ছেলেটির উদ্দেশ্যে বলল, তোমাকে যে ও ভালোবাসে তা কি ও নিজ মুখে বলেছে? শান্ত কনফিডেন্সের সাথে বলল, না ভাইজান, আসলে রোদ তো। এইটুকু বলতেই তাহসিন গমগমে কণ্ঠে বলল, এই ছেলে ওর নাম রোদেলা। রোদেলা বলে, ডাকতে পারলে ডাকো নয়তো ডেকো না। রোদ শব্দটা যেন তোমার মুখে আর একবারও না শুনি। শান্ত ধমক খেয়ে ভয় মাথা নাড়ল। আমতা আমতা করে বলল, আসলে ভাইজান রোদ না মানে রোদেলা তো খুব লাজুক তাই ভালোবাসি কথাটা বলেনি। কিন্তু আমি ওকে আমার ভালোবাসার কথা জানিয়েছি। আর আমি জানি ও আমাকে ফেরাবে না। তাহসিন বুঝার ভঙ্গিতে মাথা নাড়ল। রোদেলার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, মায়মুন তুমি তোমার মনের কথাটা স্পষ্ট জানিয়ে দাও তো, নইলে অনেকে ভুলভাল ভেবে স্বপ্ন বুনবে। রোদেলা এবার সাহস পেল। স্পষ্ট কণ্ঠে বলল, আমার কি খেয়ে ধেয়ে কাজ নেই আপনাকে ভালোবাসতে যাব? একবারও বলেছি নাকি খুব? আপনি গতকাল প্রপোজাল দিয়েই উঠাও। আমাকে তো কিছু বলার সময় অবধি দেননি।
এখন আবার ভুলভাল কথা বলতে আসছেন। রোদেলার কথা শুনে শান্ত খিটমিট করতে লাগলো, যেন রোদেলাকে একা পেলে দেখে নিবে। তাহসিন ধমকে উঠে বলল, এই ছেলে কার সামনে কাকে চোখ রাঙাচ্ছ? জানো ওকে? তাহসিনের ধমক খেয়ে শান্ত চুপসে গেল। তাহসিন আলতো হাতে ছেলেটির উঁচানো শার্টের কলার নামিয়ে দিতে দিতে বলল, যাকে ভালোবাসি বলে মুখে ফেনা তুললে সে আসলে মেরিট। শান্ত অবাক চোখে তাহসিনের দিকে তাকালো। তাহসিন ময়লা ঝাড়ার মতো হাত ছাড়তে ছাড়তে বলল, শি ইজ মাই ওয়াইফ। শান্ত অবাক হয়ে বলল, সিরিয়াসলি? তাহসিন বলল, ইয়েস। নেক্সট টাইম থেকে আগে কারো সম্পর্কে ভালোভাবে জানবে, তারপর তাকে প্রপোজাল দিতে যাবে, ঠিক আছে ছোট ভাইয়া? এবার রোদেলা বলল, গতকাল আপনি আমাকে কিছুই বলার সুযোগ দেননি। সেজন্যই আমি আজ আপনাকে খুঁজছিলাম সবটা জানানোর জন্য। আপনার যে ভুল হচ্ছে তা জানানোর জন্য। কিন্তু আপনাকে খুঁজে পাইনি। তাহসিন শান্তর উদ্দেশ্যে বলল, ভুলটা না জেনে করেছ তাই কিছু বললাম না। এখন তো যেন মায়মুন ঠিক কার ওয়াইফ। আশা করি এবার থেকে মায়মুনের দিকে চোখ তুলে তাকাতে 100 বার ভাববে। আর যদি এরপরও ওকে কোনো প্রকার ডিস্টার্ব করতে আসো তবে এর ফল ভালো হবে না। সে তুমি কলেজে যতই বখাটেপনা করে বেরাও না কেন। আই থিংক আমি তোমাকে বুঝাতে পেরেছি। কি? পারিনি? শান্ত তোতলিয়ে বলল, জি ভাইয়া। রোদেলার দিকে তাকিয়ে বলল, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি, মাফ করে দিবেন। রোদেলা পুরো হা হয়ে গেল। যে ছেলে কিনা পুরো কলেজের দাপট নিয়ে চলে সে এমন ভয় পেল। শান্ত তাহসিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি আসলেই সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়েছে। আর কখনোই ভাবির দিকে চোখ তুলে তাকাবো না। ভাবি তো মায়ের সমান, তাই না? আমি উনাকে আজ থেকে মায়ের মতো সম্মান করব। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। শান্ত চলে গেল। সে আসলে বেশ ভয় পেয়েছে। শান্ত জানে সেনাবাহিনীর লোকরা কতটা কঠোর। এই মেজরের সামনে তো সে চুনিপুটি। তাহসিন চাইলেই তার বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারবে। শুধু শুধু সেনাবাহিনীর লোকেদের সাথে না লাগাই ভালো। এখন থেকে যত পারবে সে রোদেলার থেকে দূরে থাকবে। যদি ভুলক্রমে দেখাও হয়ে যায় মাথা নিচু করে রাখবে। শান্ত যাওয়ার পর তাহসিন রোদেলার দিকে তাকালো। বলল, এত কিছু হয়েছে তুমি আমাকে কিচ্ছু জানালে না কেন? রোদেলা মাথা নিচু করে বলল, আসলে আমি ভেবেছি আপনাকে জানাবো। গত রাতেই জানাতাম, কিন্তু গত রাতে আমি দেখলাম আপনি কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন, তাই জানাতে পারিনি। আর আমার ভয়ও করছিল আপনাকে জানালে যদি আমাকে ভুল বুঝেন। তাহসিন রোদেলার হাত ধরে বলল, এতদিনে তুমি আমাকে এই চিনলে? ভুল বুঝবো কেন? তোমার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে মাইমুন। তাই যখনই যেখানে যাই ঘটুক না কেন তুমি নির্দ্বিধায় আমাকে জানাবে। সে আমি যতই ব্যস্ত থাকি না কেন। মাথায় রাখবে তোমার মাহমুদ সাহেব অলয়েজ তোমার পাশে আছে এবং থাকবে। বুঝাতে পেরেছি? রোদেলা উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। সে মুগ্ধ চোখে তাহসিনের দিকে তাকালো। আর ভাবল কতটা ভাগ্য করে সে এইরকম একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। তাহসিন বলল, হয়েছে, এবার চলো। এইরকম পাবলিক প্লেসে এভাবে তাকিয়ে থাকতে হবে না। বাসায় গেলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তাকিয়ে থেকো, আমি মাইন্ড করব না। রোদেলা লজ্জা পেয়ে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলল। তাহসিনও হাসল। তাহসিন রোদেলাকে এখানকারই একটা লাইব্রেরি নিয়ে গেল। রোদেলার একাডেমিক বই কিনে তারপর দুটো উপন্যাসের বইও কিনে দিল। রোদেলার শ্বশুর মশাই যে উপন্যাসের বইগুলো কিনে দিয়েছিলেন ওইগুলো পড়া শেষ, তাই তাহসিন এখন দুটো কিনে দিল। বেশি কিনে দিলে পড়া রেখে রোদেলা উপন্যাসের বইই পড়তে থাকবে, তাই দুটো কিনে দিল। ফেরার সময় রোদেলাকে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনে দিতেও ভুলল না। রোদেলাকে কোয়ার্টারে রেখে এসে সে রোদেলার কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে ফোনে কথা বলল। শান্ত নামের ছেলেটার নামে কমপ্লেইন ঢুকল। স্যার তাহসিনকে আশ্বাস দিলেন রোদেলাকে ওই ছেলে আর কোনো ডিস্টার্ব করবে না, সে দায়িত্ব উনার। তাহসিন যেন নিশ্চিন্তে থাকে। কথা সেরে তাহসিন সিনিয়র অফিসারের রুমে গেল। জরুরি মিটিংয়ে এক্সিকিউট করতে হবে, কারণ কয়েকদিন বাদেই মিশন আছে। বেশ ব্যস্ততায় দিন কাটবে আগামী কয়েকটি দিন। তবে ভাগ্য ভালো মায়মুন এখন তার কাছে আছে। অন্তত রাতে একবার হলেও তো তাকে দেখবে, দুটো কথা বলার সুযোগ পাবে। নয়তো দূরে থাকলে সে তো এই ব্যস্ততা নিয়ে কতই না অভিমান করত, তা বলার ইয়ত্তা নেই। কেটে গেল আরো কিছুদিন। নীরবে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। জানান দিল নতুন মাসের। গত হওয়া কয়েকটি দিনে অনেক কিছু পরিবর্তন না হলেও রোদেলা আর তাহসিনের সম্পর্কে অল্প কিছু পরিবর্তন এসেছে। এই যেমন রোদেলা আগে তাহসিনের সাথে বেশি একটা কথা বলতো না।
সবসময় চুপচাপ থাকত। তাহসিনের সাথে কথা বলতে গেলে তার কেমন একটা জড়তা কাজ করত। কিন্তু এখন আর সে জড়তা কাজ করে না। তাহসিন আর তার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছে। রোদেলা তো এখন তাহসিনের সাথে অনেক গল্প করে। তাদের বয়সের পার্থক্য যে এতটা এখন আর সেটা অনুভবই হয় না। তাহসিন কেমন বন্ধুর মতোই রোদেলার সাথে আচরণ করে। রোদেলার ভালো লাগা, খারাপ লাগা সবটার খোঁজ তাহসিন রাখে। এখানে না আসলে হয়তো রোদেলা তাহসিনের এই বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে জানতই না। সে তো মনে মনে তার শ্বশুর শাশুড়িকে হাজারবার ধন্যবাদ জানায়। তারা যদি জোর করে তাকে এখানে না পাঠাতো তবে তো তাদের সম্পর্ক ওই অভিমান অবধি থেকে থাকত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি আর হতো। তখন মধ্যরাত। রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। এতগুলো দিন এখানে এসেছে, এই অবধি তাহসিন এতটা দেরি কখনো করেনি। রোদেলার টেনশন বাড়ছে। তাহসিন যাওয়ার পূর্বেই বলে গিয়েছে আজ নাকি কিসের মিশন আছে পাহাড়ি অঞ্চলের দিকে, তাই ফিরতে একটু লেট হতে পারে। এটা নিয়েই এতদিন তাহসিন বেশ ব্যস্ত ছিল। আজ ভোরেই বের হলো। রোদেলাকে জানিয়ে গেল ফিরতে কিছুটা দেরি হতে পারে। তবে এতটা যে দেরি হবে তা রোদেলা বুঝতে পারেনি। চিন্তিত হয়েই যে ফোন হাতে নিল। বার কয়েক তাহসিনের নম্বর ডায়াল করে ফোন ঢুকালো। কিন্তু তাহসিনের ফোন অফ। এই জন্য রোদেলার টেনশন আরও বাড়ছে। রাত 3:28 অথচ তাহসিন এখনো বাসায় ফিরেনি। রোদেলা এবার নামাজে দাঁড়ালো। তাহাজ্জুদ নামাজ পড়ল। 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে তাহসিনের সুস্থতা এবং বিপদমুক্তের ফরিয়াদ করল। যেন তাহসিন সুস্থভাবে বাসায় ফিরে আসে সে দোয়া করল। ফজরের আজান পড়েছে। সে ফজরের নামাজ পড়ে তাহসিনের জন্য অপেক্ষা করতে থাকল। বাসায় এখনো এই খবরটা জানায়নি। নয়তো তার শ্বশুর শাশুড়ি চিন্তা করবেন। রোদেলা কি করবে বুঝে উঠতে পারল না। এখানে তার তেমন কেউ চেনা জানা নেই। তাহসিন কখনো কারোর সাথে পরিচয় করিয়ে দেয়নি। রোদেলা একবার ভাবল তাহসিনের ক্যাম্পে যাবে। পরে আবার মনে পড়ল তাহসিন বারবার করে তাকে নিষেধ করেছে একা একা যেন কখনোই ক্যাম্পের আশেপাশেও না আসে। তাই রোদেলা আপাতত গেল না। রোদেলা জানালার পাশে দাঁড়িয়ে তাহসিনের পথ চেয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গতরাত থেকে সে এক ফোঁটা পানিও মুখে নেয়নি। এমনকি একটুখানি ঘুমায়নি। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। তাকে সামলানোর মতো যে কেউ নেই। সে জানে তাহসিন জীবনের কতটা ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যায়। সেটা ভেবেই রোদেলার ভয় চেকে ধরেছে। তাহসিন ঠিক আছে তো? রোদেলা বাহিরের দিকে তাকিয়ে রইল। কান্না করতে করতে তার শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। একটা সময় এসে সে বিছানাতে একটুখানি পিঠ লাগালো। বিছানাতে পিঠ লাগাতেই যেন তার শরীরটা কেমন ছেড়ে দিল। চোখ খিচে সে বন্ধ করে রাখল। একটা সময় অচেতন হয়ে গেল। ঠিক কতটা সময় এভাবে কাটল তার রোদেলার জানা নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানাতেই আবিষ্কার করল। চোখ নিভু নিভু করে খুলে বিড়বিড়িয়ে তাহসিনকেই ডেকে উঠল। মাহমুদ সাহেব, আমার মাহমুদ সাহেব কোথায়? আমার তাকে চাই, এক্ষুনি চাই। এইরকম করে বিড়বিড় করতে থাকলে কেউ তার হাতখানা ধরে বলল, কুল মাইমুন কুল, এইটুকু সময়ের মধ্যে কি করেছ নিজের হুহ। রোদেলা পাশ ফিরে তাকিয়ে দেখল তাহসিন তার পাশেই বসে আছে। তাহসিনের পরনে এখনো তার ইউনিফর্মই। রোদেলা আর কিছু না ভেবে দুর্বল শরীরে তাহসিনকে চাপতে ধরল। কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলল। বলল, কোথায় ছিলেন আপনি? ঠিক আছেন তো? জানেন কতটা টেনশন হচ্ছিল আমার। তাহসিন চোখ খিচে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিল। রোদেলা কান্নায় এতটা বিভোর ছিল যে তাহসিনের বুকে মাথা রেখে কাঁদছে। সে বুকেরই ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে সেটা রোদেলা খেয়াল করেনি। একটা সময় একটুখানি ভেজা ভেজা অনুভূত হতেই রোদেলা খেয়াল করল। আর আঁতকে উঠল। তাহসিন বলল, ঘাবড়িও না, কিচ্ছু হয়নি। রোদেলা তোতলে বলে উঠল, রক্ত? হুম। তো কি হয়েছে? সামান্য একটু কেটেছে। শুনো, তুমি কিন্তু একজন মেজরের ওয়াইফ। সো এসব যে কোনো সময় দেখতে প্রস্তুত থাকবে। একদম ভয় পাবে না। আর দেখো তো কেঁদে কুটে নিজের কি অবস্থাটাই না করেছ। এতটা ভীতু কেন তুমি? হ্যাঁ। রোদেলা সেসব কথায় কানও দিল না। তার নজর তো তাহসিনের শার্টের বোতামের ফাঁক গলিয়ে রক্ত পড়ছে সেখানেই। রোদেলা উঠতে যেয়েও পারল না। শরীর যে তার বড়ই দুর্বল হয়ে গিয়েছে। তাহসিন বলল, উঠা লাগবে না, শুয়ে থাকো। রোদেলা বসেই রইল। তাহসিন উঠে গিয়ে রোদেলাকে এক গ্লাস স্যালাইন বানিয়ে রোদেলার হাতে দিল। এরপর মোবাইলে কি যেন একটা করল। তারপর রোদেলাকে বলল, একদম নামবে না বলে দিলাম। আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। রোদেলা সেদিকেই তাকিয়ে রইল।
কিছুক্ষণের মাঝে তাহসিন ট্রাউজার পরে বেরিয়ে এলো। এরপর ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে বিছানায় এসে বসল। হেক্সিসল তুলোতে নিয়ে বুকের যে অংশটাতে কেটে গিয়েছে সেখানে লাগালো। এরপর সেখানে ব্যান্ডেজ করে ডান হাতেও লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। রোদেলা চুপচাপ সবটা দেখল। কলিং বেলের আওয়াজ পড়তেই তাহসিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সে কিছুক্ষণ আগেই খাবার অর্ডার দিয়েছে, এখন এসে পড়েছে। ডেলিভারি বয়কে বিদায় করে ফের রুমে এলো। খাবার প্লেটে বেড়ে রোদেলার সামনে এনে ধরল। বলল, কাল থেকে কিচ্ছুটি খাওনি তাই না? রোদেলা চুপ করে রইল। তাহসিন ফের বলল, একটু কষ্ট করে নিজ হাতে খেয়ে নাও। আমার ডান হাতে তো ব্যান্ডেজ, আমারই এখন চামচ দিয়ে খেতে হবে, নইলে আমি তোমাকে খাইয়ে দিতাম। রোদেলা নিচু স্বরে বলল, আমি ওটাও দুর্বল নই, খাওয়ার মতো শক্তি অন্তত আছে। আপনার এই কাটা হাত নিয়ে চামচ দিয়ে খেতে হবে না, দিন আমি খাইয়ে দিচ্ছি। তাহসিন অবাক হওয়ার ভান ধরে বলল, তুমি খাইয়ে দিতে জানো নাকি? বাব্বাহ, আমি তো ভেবেছি শুধু কান্নাই করতে জানো। তাহসিনের সূক্ষ্ম খোঁচাটা রোদেলা ঠিক বুঝতে পারল, তবে বিপরীতে কিছুই বলল না। পাশ থেকে পানি নিয়ে হাত ধুয়ে তাহসিনের মুখের সামনে খাবার তুলে ধরল। তাহসিন রোদেলার দিকে তাকিয়েই খাবার মুখে নিল। অপলক রোদেলার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকানোতে রোদেলার লজ্জা লাগছে, তাই বলল, এভাবে কি দেখছেন? তাহসিন ভনিতাবিহীন বলল, দেখছি আমার বউটাকে, যে কিনা আমাকে না পেয়ে কেঁদেকুটে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলেছে। আমার তো মনে হচ্ছে। কি মনে হচ্ছে? শি ইজ বিগিনিং টু লাভ মি। রোদেলা গুটিয়ে এলো। সত্যিই কি সে তাহসিনকে ভালোবাসতে শুরু করেছে? আচ্ছা, যদি ভালোবাসা নাই বা থাকতো তবে কেন সে এতটা চিন্তায় অস্থির হয়ে গিয়েছিল? শুধুই কি বন্ধুত্বের খাতিরে, নাকি এখানে সত্যি ভালোবাসা লুকিয়ে আছে? খাওয়া দাওয়া শেষে তাহসিন সবটা সুন্দরভাবে গুছিয়ে রেখে বিছানায় এসে পিঠ লাগালো। তখন সময়টা বিকেল। রোদেলাকেও পাশে এসে চুপচাপ শুয়ে থাকতে বলল। রোদেলা অমান্য করল না, তাহসিনের কথা মতো পাশে এসে শুয়ে থাকল। তাহসিন বলল, আমার মাথাটা না খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দিবে? রোদেলা উঠে বসল। তারপর পাশে বসেই তাহসিনের মাথায় হাত বুলিয়ে দেওয়া ধরতেই তাহসিন রোদেলার কোলে নিজের মাথাটা রাখল। রোদেলা হা করে তাহসিনের দিকে তাকিয়ে রইল। তাহসিন তাড়া দিল, বলল, কি হলো? রোদেলা বলল, কিছু না। রোদেলা তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। আলতো হাতে তাহসিনের কপাল চেপে দিল। রোদেলা তাহসিনকে জিজ্ঞেস করল, গত রাত থেকে পুরো ঘটনাটা বলবেন একটু? তাহসিন বলল, গতকাল বলে গিয়েছিলাম না একটা মিশন আছে, তো আমাদের টিম মেম্বারদের নিয়ে সেখানে যাই। একটা মেম্বারের একটুখানি ভুলের জন্য টেরোরিস্টরা আঁচো পেয়ে যায়। ঘটনার এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর ওদেরকে ধরতে আমরা সক্ষম হই। একটুখানি মারামারি হওয়ার সময় আমার হাত কেটে যায়, আর বুকে আঘাত লাগে। এইরকম টুকটাক ব্যথা সবাই পেয়েছে, আর এতে ঘাবড়ানোর কিছু নেই। এইরকম ছোট খাটো ক্ষত আরো অনেকবারই হয়েছে। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, পাহাড়ি অঞ্চল তো তার জন্য, বুঝেছ? এই জন্যই গতরাতে তোমাকে আমি কল দিয়ে জানাতে পারিনি যে গতরাতে ফিরতে পারবো না। সকল কাজ মিটিয়ে আজ দুপুরেই বাসায় ফিরলাম। কয়েকবার বেল বাজানোর পরও যখন দেখি দরজা খুলছ না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসি। আর রুমে এসে দেখি তুমি এলোমেলো ভাবে বিছানায় পড়ে আছো। কাছে যে ডাকতেই বুঝতে পারি সেন্সলেস হয়ে আছো। পরে ঠিক করে শুইয়ে দেই, জ্ঞান ফেরানোর চেষ্টা করি, আর তার কিছুক্ষণ পরেই তো জ্ঞান ফিরল। তাহসিন একটু থেমে বলল, এতটা টেনশন করো কেন আমার জন্য তুমি? শুনো, সামনে আরো এইরকম সময় আসবে, তুমি আর কখনো এতটা টেন্সড হবে না, ঠিক আছে? আমার যে ভয় লাগে। ভয়ের কিচ্ছু নেই বোকা মেয়ে। তবুও তো কি? হ্যাঁ, যদি এইরকম করো তবে আমি তোমাকে বাসায় রেখে আসবো, কিন্তু এখানে একা একা থাকার দরকার নেই। রোদেলা তড়িঘড়ি করে বলল, না না, আমি এখানেই থাকবো, আমি বাসায় যাব না। এখানে থাকতে হলে ভয়কে জয় করতে হবে। পারবে না? পারবো। ভেরি গুড। শুনো, আগামীকাল আমরা বাসায় ফিরবো। আমাকে কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছে, তাই ভাবছি বাসায় যে ওই কয়েকদিন কাটিয়ে আসবো। আর শুনো, ভুলেও বাবা মাকে গতকালের ঘটনা বলতে যাবে না, উনারা চিন্তা করবেন, বুঝলে? আচ্ছা ঠিক আছে। দেখি তো এবার তুমিও একটু ঘুমাও, আর কষ্ট করা লাগবে না। রোদেলা চুপচাপ তাহসিনের পাশে এসে শুয়ে পড়ে। তাহসিন এগিয়ে এসে রোদেলার একদম পাশ ঘেঁষে শুয়ে পড়ে। রোদেলা কিছু বলতে যেও বলেনি, কারণ তাহসিনের এতটা সান্নিধ্যে তার ওটাও খারাপ লাগেনি, বরং তাহসিনকে পাশে পেয়ে তার শান্তি লাগছে।
তাহসিন 1 সপ্তাহের ছুটি পেয়েছিল। এই ছুটির উছিলায় সে রোদেলাকে নিয়ে নিজের বাসা থেকে ঘুরে এসেছে। ছুটি শেষ হওয়ার ঠিক একদিন আগে তাহসিন রোদেলাকে নিয়ে ফের চট্টগ্রামে ফিরেছে। এরপর থেকে রোদেলা তাহসিন দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে। রোদেলা রোজ সকালে কলেজে যায়। বাসায় ফিরতে ফিরতে তার দুপুর গড়ায়। অন্যদিকে তাহসিন সকালে চলে যায়। তার ফিরতে ফিরতে রাত হয়। সকালে বের হওয়ার আগে দুইজন হাতে হাতে কাজ করে সকালের নাস্তা আর দুপুরের খাবার রান্না করে ফেলে। পড়াশোনা প্লাস সংসার জীবন রোদেলার বেশ ভালোই কাটছে। সাথে তাহসিনের সাথে খুনসুটি। এভাবেই ওদের দিন কাটতে লাগলো। হঠাৎ এক সন্ধ্যায় রোদেলার বেশ গা কাঁপিয়ে জ্বর ওঠে। বাসায় সে একা। এইদিকে রোদেলার যদি একবার জ্বর উঠে তো তার দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না। সন্ধ্যার পর থেকে সে বিছানায় শুয়ে আছে আর জ্বরের ঘোরে আবল তাবল বকে চলেছে। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে, অথচ পাশে একটা মানুষ বুদ্ধি নেই। এমন করেই তার সন্ধ্যা কাটল, রাতও ঘনিয়ে এলো। জ্বরের প্রকোপে দাঁতের সাথে দাঁত শক্ত করে লেগে রইল। হাঁটু গুটিয়ে বুকের সাথে লাগিয়ে এইটুকুনি হয়ে শুয়ে রইল। তাহসিন বাসায় ফিরে রোদেলার এতটা খারাপ অবস্থা দেখে সাথে সাথে ডাক্তার ডাকল। ডাক্তার এসে রোদেলার জ্বর মেপে দেখল অনেক সিরিয়াস অবস্থা। ডাক্তার কিছু ঔষধ লিখে দিল। এরপর তাহসিনকে বলল, মিস্টার তাহসিন, আপনার ওয়াইফের অবস্থা কিন্তু বেগতিক। যে করেই হোক ওনার টেম্পারেচার কমাতে হবে। বুঝতেই তো পারছেন, নয়তো বিপদ হবে। আপনার দায়িত্ব ওনার টেম্পারেচার কমানোর। ডাক্তার আরও কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন। তাহসিন জানে শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গেলে কি করণীয়। তবে রোদেলার অনুমতি ছাড়া ব্যাপারটা কেমন যেন লাগছে। পরক্ষণেই ভাবল রোদেলা তার ওয়াইফ, তাই এতে কোনো দোষ নেই। তাহসিন ডক্টরে এগিয়ে দিয়ে এসে আসার সময়ে ডক্টরের লিখে দেওয়া ঔষধ নিয়ে ফিরল। এরপর রোদেলার কপালে হাত দিয়ে দেখল শরীর এখনো আগুনের মতো গরম। তাহসিন রোদেলার গায়ের উপর থেকে ভারী কম্বলখানা সরিয়ে একটু ঝুঁকে রোদেলাকে দুই হাতে পাজা কোলে করে নিয়ে ওয়াশরুমে গেল। সেখানে গিয়ে রোদেলাকে বসালো। এরপর অনেকক্ষণ ধরে রোদেলার মাথায় পানি দিল। হালকা ঠান্ডা পানি শরীরে লাগতেই রোদেলা শিউরে উঠল। তাহসিন রোদেলাকে ঝর্ণার নিচে শক্ত করে ধরে দাঁড় করালো। এরপর ঝর্ণা ছেড়ে দিল। সাথে সাথেই বৃষ্টির মতো ফোঁটা এসে রোদেলাকে ভিজিয়ে দিল। রোদেলার সাথে তাহসিনও ভিজে উঠল। পানি শরীরে লাগতেই অর্ধচেতন রোদেলা কেঁপে উঠল। তাহসিন রোদেলাকে শক্ত করে ধরে অনেকক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। এরপর রুমে এনে রোদেলার মাথা ভালো করে মুছে দিল। পোশাক বদলাতে যেই ঝামেলা বাঁধল। প্রথমত তাহসিনের সংকোচ লাগছে, দ্বিতীয়ত সে শাড়ি পরাতে পারে না। কি করবে না করবে ভেবে ভেবে কিছুটা সময় পার করল। এরপর লম্বা শ্বাস টানল। হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। অতঃপর রোদেলার শাড়ির সেফটিপিন খুলে দিতে শাড়ির আঁচল মেঝেতে গড়ালো। অর্ধচেতন রোদেলা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তাহসিন একে একে রোদেলার সমস্ত বসন ভূষণ খুলে ফেলল। এরপর রোদেলাকে ভারী একটা কম্বলে জড়িয়ে বিছানায় নিয়ে শোয়ালো। রোদেলার ভেজা শাড়ি ওয়াশরুমে রেখে আসলো। কাজগুলো তাহসিন দম আটকে যেন করল। এই ফার্স্ট টাইম কোনো মেয়েকে এভাবে স্পর্শ করল। যদিও এই মেয়েটা তার ওয়াইফ, তার সম্পূর্ণ রাইট আছে। তবুও রোদেলার অনুমতিবিহীন কাজটা করতে তার খারাপ লাগলোই বটে। তবে কিচ্ছু করার নেই। তাহসিন নিজের ভেজা পোশাক বদলে ট্রাউজার আর পাতলা ফিনফিনে একটা টি শার্ট গায়ে জড়ালো। শীতের রাতে গোসল করাতে বেশ ঠান্ডা লাগার কথা, অথচ তাহসিনের ততটাও ঠান্ডা লাগছে না। পোশাক বদলিয়ে রুমে এসে সেও রোদেলাকে পেঁচিয়ে দেওয়া কম্বলের তলায় লুকিয়ে পড়ল এবং রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। রোদেলার শরীর এখনো অনেক গরম আছে, যা কিনা তাহসিনের কাছে অসহনীয় মনে হচ্ছে। তবুও তাহসিন চুপ করে তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে শুয়ে রইল। তখন সকাল 7টা। তাহসিনের ঘুম ভেঙেছে সেই 6টায়। তবে ঘুমিয়েছে বললে ভুল হবে। চোখ লেগে আসলেও কিছুক্ষণ পর পর জেগে চেক করেছে রোদেলার তাপমাত্রা স্বাভাবিকে এসেছে কিনা। ভোরের দিকে রোদেলার তাপমাত্রা স্বাভাবিকে আসে তা বুঝতে পেরে তাহসিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই সে নিশ্চিন্তে ঘুমালো। 6টার দিকে তাহসিনের ঘুম ভাঙতেই সে মেইল করে জানিয়ে দেয় তার ছুটি প্রয়োজন। ভাগ্য সহায় ছিল, উপরমহল তাহসিনের মেইলটা অ্যাকসেপ্ট করে। তাহসিন ঠিক 1 ঘন্টা ধরে রোদেলার দিকে তাকিয়ে আছে। একদিনের জ্বরের চোটে রোদেলার মুখশ্রী কেমন শুকিয়ে গিয়েছে। ঠোঁটটা কেমন শুষ্ক খড়খড়ে হয়ে আছে। শুষ্ক ঠোঁটের দিকে নজর যেতেই তাহসিন যেন নিজের সত্তাকে হারিয়ে ফেলল। সে কিছু চিন্তা না করেই রোদেলার শুষ্ক ঠোঁটে নিজের ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল। প্রায় মিনিট 2 ধরে রোদেলার অধরসুধা পান করতে লাগল, যার দরুন রোদেলার ঘুম ছুটে গেল। ঘুম কাটতেই রোদেলা ব্যাপারটা বুঝতে পেরে চোখ খিচে ফেলল।
তাহসিন যখন বুঝতে পারল রোদেলা জেগে গিয়েছে তখন যেন তার হুঁশ ফিরল। সেও যেন লজ্জা পেয়ে উঠল। তাহসিন পরিস্থিতি সামাল দিতে রোদেলার কপালে গালে হাত ছোঁয়াতে ছোঁয়াতে বলল, জ্বর কমেছে? এখন কেমন লাগছে তোমার? রোদেলা আস্তে করে বলল, ভালো। তাহসিন বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, আমাকে তো তুমি পুরো ভয় পাইয়ে দিয়েছিলে। হুট করে এমন জ্বর হয়? রোদেলা কিছু বলল না। তাহসিন বলল, শুয়ে থাকো, রেস্ট নাও, আমি নাস্তা বানিয়ে আনছি। একদম উঠবে না বলে দিলাম। রোদেলা ঘাড় কাত করে বলল, আচ্ছা। তাহসিন চলে গেল রান্নাঘরে। এইদিকে রোদেলা সত্যিই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। তাহসিন এক কাপ কফি বানালো নিজের জন্য। অন্য চুলায় রোদেলার জন্য স্যুপ বানাতে লাগলো। কফি আর স্যুপ হাতে কিছুক্ষণের মাঝেই সে রুমে এলো। এসে দেখে রোদেলা চোখ বন্ধ করে শুয়ে আছে। তাহসিন স্যুপের বাটিটা সাইড টেবিলে রেখে বলল, উঠো, খেয়ে তারপর মেডিসিন নাও। রোদেলা চোখ মেলল। তারপর তাহসিনের কথায় উঠতে যাবে তখনই নিজের অবস্থা দেখে শরীরে প্যাঁচানো কম্বল শক্ত করে ধরে রাখল। চোখ বড় বড় করে তাহসিনের দিকে তাকিয়ে বলল, আমার শাড়ি কই? তাহসিন মাথা চুলকাতে চুলকাতে বলল, 1 মিনিট দিচ্ছি। অ্যাকচুয়ালি ডক্টর বলছেন তোমার শরীরের তাপমাত্রা কমাতে। তোমার শরীরে তাপমাত্রা খুব বেশি মাত্রায় ছিল তাই এই রাতে শাওয়ার দিতে হয়েছিল। এই জন্য মানে। কথা সম্পূর্ণ আর করল না। এইটুকু কথা বলতে বলতে ওয়ার্ড্রোব থেকে শাড়ি নামিয়ে এনে রোদেলার পাশে রাখল। তারপর বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি পাশের রুমে আছি। চেঞ্জ করা হলে ডেকে দিও কেমন? তাহসিন কফি হাতে বাহিরে চলে গেল। রোদেলা তাড়াতাড়ি কোনোরকমে শাড়ি গায়ে পেঁচালো। এরপর তাহসিনকে ডাকলে তাহসিন ভেতরে আসে। এরপর রোদেলার পাশে বসে রোদেলাকে স্যুপ খাইয়ে দেয়। রোদেলা মাথা নামিয়ে বিনা বাক্যে খেয়ে নেয়। সে লজ্জায় তাহসিনের চোখে চোখ রাখতে পারছে না। তার যে কতটা লজ্জা লাগছে। তার এই অবস্থায় তাহসিন একই কম্বলের নিচে ঘুমিয়েছে ভাবতেই কেমন গা শিউরে উঠছে। কেমন নতুন নতুন অনুভূতির সাথে সে পরিচিত হচ্ছে। তার বুকে যেন ড্রিম ড্রিম করে শব্দ হচ্ছে। তাহসিন সম্পূর্ণ স্যুপ খাইয়ে দিয়ে এরপর রোদেলাকে ঔষধ খাইয়ে দিল। রোদেলাকে রেস্ট নিতে দিয়ে সে রান্নাঘরে গেল দুপুরের খাবার বানাতে। এইদিকে রোদেলা কুণ্ঠায় তাহসিনের কাছে আর যেতে পারল না। রুমেই বসে রইল। তার এই লজ্জা কবে কাটবে সেটা তার জানা নেই। সেদিনের পর কেটে গেল 1 সপ্তাহ। রোদেলা 3 দিনের মাথাতেই পুরোপুরি সুস্থ হয়ে গেল। তাহসিন একদিনের ছুটি নিয়েছিল বিধায় রোদেলার কাছে সে থাকতে পারল না। তবে রাতে এসে রোদেলার বেশ খোঁজ নিত। কিন্তু রোদেলার এখনো লজ্জা কাটেনি। সে লজ্জায় আস্ততায় তাহসিনের সাথে আগের মতো কথা বলতে পারে না। তাহসিন সামনে এলে মাথা নিচু করে থাকবে। তাহসিন কিছু জিজ্ঞেস করলে জবাব দিবে নয়তো চুপ হয়ে থাকবে। এই জিনিসটা তাহসিনের কাছে ভালো লাগে না। সে চাচ্ছে রোদেলা তার সাথে সহজ হোক কিন্তু রোদেলা নিজেকে যেভাবে গুটিয়ে রাখছে এভাবে তো সহজ হওয়া যাবে না তাই না? তাহসিন ভাবল এভাবে গুটিয়ে থাকলে তাদের কখনোই কাছে আসাআসি হবে না। কোনো একজনকে তো লজ্জা কাটিয়ে কাছে আসার আহ্বান করতে হবে। না হয় তাহসিনই আসুক আগে। এখন মাঘ মাসের প্রায় শেষ ভাগ। শীতকালের প্রায় শেষ সময়। কয়েকদিন পর থেকে ফাল্গুন মাস শুরু হবে। প্রকৃতিতে বসন্ত আসবে। চারদিকে ফুলে ফুলে ভরা থাকবে। প্রকৃতি সাজবে নিজের মতো করে। ভালোবাসার মৌসুম শুরু হবে। আর পহেলা ফাল্গুনেই রোদেলার 18তম জন্মদিন। তাই তাহসিন ভাবল সেদিনই সে তার ভালোবাসার কথাটা রোদেলাকে জানাবে। হাতে আছে আর মাত্র দিন 6। অবশেষে কাঙ্ক্ষিত সেই দিনখানা চলে এলো। গত 6 দিনের রোদেলা আগের থেকে কিছুটা স্বাভাবিক হলো। এখন তাহসিনের সাথে আগের মতোই কথাবার্তা বলে। আজ রোদেলার জন্মদিনের প্রথম প্রহর শুরু। ঠিক 12টা বাজতেই তাহসিন বাসায় এসে পড়ল। কলিং বেল চাপতেই রোদেলা দরজা খুলে দিল। দরজা খুলতেই তাহসিন সশব্দে বলে উঠল, শুভ জন্মদিন মিসেস মাহমুদ। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা জানাই আপনাকে। দীর্ঘ আয়ু নিয়ে বাঁচুন, আনন্দের সাথে বাঁচুন। তাজা লাল গোলাপের বুকেটা রোদেলার দিকে বাড়িয়ে দিল। রোদেলা কল্পনাও করেনি তার জন্মদিনের প্রথম প্রহরে কেউ এভাবে সারপ্রাইজ দিবে। কখনো তো এভাবে কেউ সারপ্রাইজ দেয়নি তাই সে কখনো এসবের কল্পনাও করেনি। তবে আজ তার স্বামীর থেকে এইরকম সারপ্রাইজ পেয়ে তার চোখ যেন ছলছল করে উঠল। রোদেলা ঠোঁটে দারুণ হাসি ফুটিয়ে ফুলের বুকেটা নিল এবং বলল, ধন্যবাদ জনাব মাহমুদ। তাহসিন হেসে রোদেলার হাতে একটা শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, নিন ম্যাডাম, জলদি করে তৈরি হয়ে নিন তো। আর একটু সারপ্রাইজ আছে যে। রোদেলা শাড়ির প্যাকেটটা খুলে দেখল খুব সুন্দর নীল রঙা শাড়ি আছে তাতে। প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল।
রোদেলা যেতেই তাহসিন দ্রুত হাতে ওদের রুমটা সুন্দর করে সাজিয়ে ফেলল। রুম জুড়ে মোমবাতি জ্বালালো, লাভ শেফের রেড কালারের কিছু বেলুন রুম জুড়ে ছড়িয়ে দিল। রুমের আলো বন্ধ করে দিল। রুমে এখন মোমবাতির হলুদাভ আলো জ্বলছে, যা দেখতে এক অন্যরকম সুন্দর লাগছে। কিনে আনা ছোট্ট কেকটুকু টেবিলে রাখল। রোদেলা শাড়ি পরে নিজেকে পরিপাটি করে বের হলো। আর রুমে আসতেই তার ঠোঁটজোড়া ফাঁকা হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে তাহসিন কত সুন্দর করেই না রুমটা সাজালো। তাহসিন রোদেলার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। নিজেকে সামলে রোদেলাকে তাড়া দিল। বলল, এসো জলদি, কেক কাটো। রোদেলা কেক কাটল। তাহসিনকে খাইয়ে দিল। তাহসিনও রোদেলাকে কেক খাইয়ে দিল। এরপর তাহসিন রেস্টুরেন্ট থেকে আনা খাবার প্লেটে বেড়ে রোদেলাকে নিজ হাতে যত্ন করে খাইয়ে দিল। নিজেও খেল। অতঃপর রোদেলার দিকে বড় একটা প্যাকেট বাড়িয়ে দিল। রোদেলার বার্থডে গিফট। রোদেলা প্যাকেটটি খুলে দেখল সেখানে 18খানা উপন্যাসের বই, সাথে 18 মুঠো রং বেরঙের কাচের খাঁজকাটা ছুরি। তাহসিন জানত রোদেলা বই আর ছুরি খুবই পছন্দ করে। তাহসিনের আনা সবগুলো বই রোদেলার উইশলিস্টের। রোদেলা এতটা খুশি হলো যে তার চোখ দিয়ে পানি এসে পড়ল। তাহসিন সযত্নে তা মুছিয়ে দিল। এরপর রোদেলার হাত দুটি সযত্নে নিজের হাতের ভাঁজে পুরে নিয়ে রোদেলার চোখের দিকে তাকিয়ে ঘোরলাগা কণ্ঠে ডাকল, মাইমুন। রোদেলা তাহসিনের দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দিল, হু। তাহসিন রোদেলার দিকে তাকিয়েই ঘোরলাগা কণ্ঠে বলল, এই তাহসিন মাহমুদ তোমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার স্বাদ জাগে না ততটাই ভালোবাসে। রোদেলা মুচকি হেসে চোখ নামিয়ে রাখল। তাহসিনের এই সরাসরি স্বীকারোক্তি শুনে রোদেলার কেমন যেন ভালো লাগার শিহরণ বয়ে গেল। এতটা সহজভাবে ভালোবাসার স্বীকারোক্তি কজন দিতে পারে? রোদেলার ঘোর কাটল তাহসিনের পরের কথাটা শুনে। তাহসিন কেমন যেন আবদার করে বলল, আমি তোমাকে ভালোবাসতে চাই মাইমুন। একটা স্বামী স্ত্রীর মাঝে যেমন ভালোবাসা গড়ে উঠে তেমন করেই ভালোবাসতে চাই। আমাদের সম্পর্কটা সহজ করতে চাই। আমি চেয়েছিলাম প্রথমে তোমার বন্ধু হতে, তোমাকে একটা নির্দিষ্ট সময় দিতে। অনেকটাই তো সময় দিয়েছি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত মাইমুন? রোদেলা মাথা নিচু করে চুপ করে থাকল। চুপ করেই যেন তাহসিনকে সম্মতি দিল। তাহসিন সম্মতি পেয়ে রোদেলার হাত দুটো ঠোঁটের কাছে নিয়ে আলতো করে হাতে অধর ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। এরপর রোদেলার কপালেও অধর ছোঁয়াল। ছোট্ট রোদেলাকে একটু একটু করে নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের মতো করে তার মাইমুনকে ভালোবাসতে লাগল। বাহিরে বসন্তের শীতল বাতাস বইছে। কোথা থেকে যেন ফুলের সুবাস আসছে। দূরে কোথাও নাম না জানা পাখি ডাকছে। বারান্দার ওপাশে পদ্মবিলের উপর চাঁদ আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় পদ্মবিলের পানি ঝিলমিল করে উঠছে। এইদিকে চাঁদের আবছায়া আলো ঘরেও প্রবেশ করছে। ঘরে মোমবাতির হলুদাভ আলো নিভু নিভু জ্বলছে। আর এত সুন্দর একটা রজনীকে সাক্ষী রেখে দুই মানবী নিজেদের ভালোবাসায় একে অপরের নামে শপে দিচ্ছে। পরের দিন ভোরে আর রোদেলার ঘুম ভাঙল না। রোদেলার ঘুম ভাঙল বেলা করে। পাশ ফিরে জায়গাটি শূন্য দেখল। ঘড়ির কাঁটায় সময় তখন 10টা। ক্লাসে যাওয়ার সময় পেরিয়ে গিয়েছে। এতটা বেলা অবধি সে ঘুমিয়েছে সেটা ভেবেই হতবাক। আফসোস লাগছে ভোরে ঘুম ভাঙলে তো পাশের জায়গাটি শূন্য না বরং পূর্ণ পেত। পাশে ফিরেই তখন কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেত। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। মানুষটির সাথে আজ যে দেখা হয়নি একদিকে ভালোই হলো। নয়তো লজ্জায় মানুষটার দিকে চোখ তুলে তাকাতে পারত না। মানুষটা তার লজ্জা বাড়িয়ে দিতে আরো কত কি বলে যেত। রোদেলা ধীর পায়ে বিছানা থেকে নামল। জানালার পর্দা সরিয়ে দিতেই সকালের সূর্যের তেছা আলো ঘরে প্রবেশ করল। রোদেলা বাহিরে তাকালো। এই এরিয়াটা বেশ নীরব। মানুষের কোলাহল কিংবা যানবাহনের কোলাহল কোনোটাই এখানে নেই। শুধু থাকে পাকপাকালির কণ্ঠ, বাতাসের শস্য আওয়াজ। এই জন্যই তো এরিয়াটা রোদেলার দারুণ লাগে। রোদেলা বাহিরে তাকালো। আজ তার জন্মদিনের সকাল। অন্যদিকে বসন্তেরও শুরু আজ থেকে। কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে। হাওয়ার সাথে ফুলের সুবাস আসছে। কাছে কোথাও কোকিল ডাকছে। এক অন্যরকম সৌন্দর্য নিয়ে বসন্ত আগমন করে। রোদেলা মন ভরে শ্বাস টানল। চোখ বন্ধ করতেই গত রাতের ঘটনাগুলো মানসপথে ভেসে উঠল। ঠোঁট জুড়ে লজ্জা মিশ্রিত হাসি বয়ে গেল। এক অন্যরকম মানবের সঙ্গে যেন পরিচয় হলো গতরাতে। সে মানবটি অষ্টাদশী রোদেলাকে খুবই সতর্কতার সাথে সামলিয়েছে। তার জন্মদিনে কেউ কখনো এভাবে সারপ্রাইজ দেয়নি। কেউ তেমন করে মনেও রাখেনি। অথচ লোকটা কোনোভাবে জেনেছে তার জন্মদিনের তারিখ। অমনি সারপ্রাইজ দিয়ে দিল।
বিয়ে যখন ঠিক হয় তখন তাহসিনের বয়স নিয়ে যদিও কোনো আক্ষেপ ছিল না, তবে ভয় ছিল। সে জেনে এসেছিল সেনাবাহিনীর লোকরা বেশ কাঠখোট্টা হয়, কঠোর হয়। কিন্তু মানুষটার সাথে পরিচয় হয়ে বুঝতে পারল মানুষটা খুবই কোমল প্রকৃতির। বাহির থেকে তাকে যেমন কঠোর দেখা যাক না কেন, ভেতর থেকে মানুষটা খুবই কোমল মনের মানুষ। বিশেষ করে রোদেলার সাথে। এই যে বিয়ের এতগুলো মাস পেরিয়ে গেল অথচ মানুষটা অকারণে রোদেলার সাথে কখনো গলা চড়িয়ে কথা বলেনি। হ্যাঁ, একবার বলেছিল, তাও রোদেলাকে হারানোর ভয়। সমুদ্রে ভেসে যাওয়ার ঘটনাটা নিয়ে রাগ দেখেছে। সেটাই ছিল প্রথম এবং শেষ। এরপর থেকে কখনো গলা উঁচিয়ে কথা বলেনি, বরং খুবই নরম কোমল কণ্ঠে তার সাথে কথা বলে। রোদেলার সবগুলো শখ পূর্ণ করতে চায়। মানুষটাকে পেয়ে রোদেলার জীবনটাই যেন বদলে গেল। মানুষটা রোদেলার জীবনে সুখ হয়েই যেন ধরা দিল। রোদেলার ভাবনার মাঝে তার ফোন বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখল তাহসিন ফোন করেছে। রোদেলা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তাহসিন মিষ্টি স্বরে বলে উঠল, সুপ্রভাত ম্যাডাম। ঘুম ভেঙেছে? রোদেলা মুচকি হাসল, বলল, হ্যাঁ ভেঙেছে। ফ্রেশ হয়েছেন? নাস্তা করেছেন? না। তাহলে দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। আপনাকে 10 মিনিট টাইম দিলাম। ঠিক 10 মিনিট বাদেই আমি কোয়ার্টারের সামনে আসব। নাস্তা সেরে নিচে নেমে আসুন। দেখা হচ্ছে। আচ্ছা। রোদেলা সত্যি 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে নাস্তা সেরে মোবাইলটা হাতে নিয়ে বের হলো। রুম লক করে বাহিরে পা রাখতেই তাহসিনের মেসেজ এলো। রোদেলা চেক করল। আমি নিচে আছি, এসো তুমি। ফাস্ট। রোদেলা সিঁড়ি ভেঙে দ্রুত নামল। কোয়ার্টার থেকে বের হতেই দেখল সামনে তাহসিন দাঁড়িয়ে আছে। রোদেলাকে দেখে ঠোঁট প্রসন্ন হলো। তাহসিনকে দেখতেই রোদেলাকে লজ্জারা তাদের অদৃশ্য চাদরে মুড়িয়ে নিল। রোদেলা মাথা নিচু করেই তাহসিনের সামনে গিয়ে দাঁড়ালো। তাহসিন রোদেলার হাতটা সযত্নে মুঠোতে পুরে সামনে এগিয়ে গেল। একদম ছোট্ট বাঁধানো পদ্মহীনা জলাশয়টির কাছে নিয়ে গেল। সেখানেই যেয়ে বসল। রোদেলা পানিতে পা ডুবিয়ে বসল। আর তাহসিন হুট করেই রোদেলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রোদেলা তাহসিনের চুলের ভাঁজে হাতের আঙুল গলিয়ে দিল। আলতো হাতে চুলগুলো টেনে দিল। আরামে তাহসিনের চোখ যেন বুজে আসলো। তাহসিন চোখ বন্ধ করেই বলল, তুমি যেন আমার এক প্রকার অভ্যাস হয়ে গিয়েছ মাইমুন। এই দেখো না, আজ সকালে তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে এলাম, অথচ তোমার কণ্ঠস্বর শুনতে না পেয়ে কাজেও যেন মন বসছিল না। তাই তো কিছুক্ষণের জন্য বিরতি পেতেই তোমার কাছে ছুটে আসলাম মাইমুন। কি করে আমাকে এই মার জালে আটকে ফেললে বলো তো? রোদেলা মৃদু হাসল। তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, আপনিও তো আমাকে মার জালে আবদ্ধ করে নিয়েছেন। নয়তো কেন সারাক্ষণ আপনার কথাই আমার মাথায় ঘুরপাক খায় বলতে পারবেন মাহমুদ সাহেব। তাহসিন এই পর্যায়ে রোদেলার মুখপানে তাকালো। তারপর বাঁকা হেসে বলল, হতে পারে তুমি আমায় ভালোবাসো। কারণ দেখো, আমি তোমায় ভালোবাসি বিধায় আমার এমনটা হয়। যদি তুমি ভালো নাই বা বাসতে তাহলে এমনটা কি হওয়ার কথা? রোদেলা ডানে বামে মাথা নাড়ল। তাহসিন বলল, তাহলে কি দাঁড়ালো? তুমি আমায় ভালোবাসো কি বাসো না? রোদেলা চোখ বন্ধ করে নিঃশ্বাস টানল। তারপর চোখ মেলে তাহসিনের দিকে তাকিয়ে বলল, মুখ ফুটে বলতে হবে কেন? আপনি কি বুঝেন না ভালোবাসি কি না? মাঝে মাঝে ভালোবাসি কথাটা শোনার জন্য সবকিছু বুঝেও না বুঝার মতো করেই থাকতে হয়। কারণ ভালোবাসাটা যেমন সুন্দর তেমনি ভালোবাসি শব্দটা শোনাও অন্যরকম সুন্দর। রোদেলা বুঝার ভঙ্গিতে মাথা নাড়ল। তাহসিন বলল, আচ্ছা তুমি বলো, গতরাতে যে আমি ভালোবাসি বলে স্বীকারোক্তি দিলাম সেটা শুনতে কেমন লেগেছে? এতদিনে নিজে থেকে বুঝে এসেছ আমি তোমাকে ভালোবাসি। আমার প্রতিটি কাজে আমার ভালোবাসা অনুভব করেছ। কিন্তু গতরাতে যখন নিজ মুখে উচ্চারণ করলাম ভালোবাসি, তখন কি তোমার ভালো লাগেনি? রোদেলা বলল, হ্যাঁ লেগেছে। অনেক সময় আমাদের ধারণা ভুল হয়ে থাকে। তাই মানুষ যখন নিজ মুখে স্বীকারোক্তি দেয় তখন সিওর হওয়া যায় ধারণা সঠিক নাকি ভুল। স্বীকারোক্তির জন্যই তো নিশ্চিন্তে তাকে কি স্বপ্ন বোনা যায়। এত কিছুই যখন বুঝো তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন তোমার ভালোবাসার স্বীকারোক্তি চাইছি। কি বলবে না ভালোবাসি? রোদেলার হাত থেমে গেল। সে কথা বলতে বলতেই তাহসিনের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। তাহসিনের কথা শুনে এখন হাত থেমে গেল। সে চুপ করে রইল। সোজাসাপটা স্বীকারোক্তি দিতে তার লজ্জা লাগছে। কি করবে এখন সে? তার এত দোটানার মাঝেই তাহসিনের বিরতির সময়টুকু শেষ হয়ে গেল। তার এখন ক্যাম্পে যেতে হবে। হাতের ঘড়িটার সময় তো সেটাই জানান দিচ্ছে। তাহসিন উঠে বসল। রোদেলাকে বলল, মাইমুন ব্রেক টাইম ওভার, যেতে হবে।
তুমি কি এখানেই বসে থাকবে নাকি কোয়ার্টারে ফিরবে? এখানে বসে থাকতে চাইলে বসে থাকো। কোয়ার্টারে সারাক্ষণ একা একা থাকতে নিশ্চয় ভালো লাগে না, তাই না? রোদেলা এখনো ভেবে যাচ্ছে, যার দরুন সে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে আছে। তাহসিনের কথাগুলো তার কর্ণগোচর হয়নি, তাই চুপ করে সে ভাবনায় ব্যস্ত। এইদিকে তাহসিন ভেবেছে রোদেলার হয়তো ইচ্ছে করছে এখানে বসে থাকতে, তাই তাহসিন বলল, ঠিক আছে বসে থাকো, কিন্তু সাবধানে। প্রয়োজনে ওই তো কৃষ্ণচূড়া গাছের ছায়ায় বসে থাকতে পারো, বেশিক্ষণ থেকো না। আসছি আমি। তাহসিন হাঁটা দিল। এইদিকে রোদেলার সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার এবার ধ্যান ভঙ্গ হলো। সামনে তাকিয়ে দেখতে পেল তাহসিন চলে যাচ্ছে। রোদেলা পিছু থেকে তাহসিনকে ডেকে উঠল, শুনছেন? তাহসিন পিছু মুড়ে ভ্রু উঁচিয়ে বুঝালো, কি? তখনই রোদেলা ঠোঁট প্রসারিত করে হেসে সশব্দে বলল, বড্ড ভালোবাসি আপনাকে। রোদেলার স্বীকারোক্তি শুনে তাহসিনের ঠোঁট প্রসন্ন হলো। তাহসিন জবাবে বলল, আমিও আপনাকে ভালোবাসি মিসেস মাহমুদ। সে রাতে তাহসিন ফিরতে ফিরতে একটুখানি লেট হলো। তাহসিন ফিরলে দুইজন একসাথে রাতের ভোজন সেরে ঘুমোতে এলো। লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে যখন রোদেলা নিজের বালিশে এসে মাথা রাখল, ঠিক তখনই তাহসিন রোদেলার দিকে কাত হয়ে শুয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, আজ আর বলবো না হাতের আঙুল কিংবা হাত মুঠো করে ধরো। আজ তোমার জন্য এই বুকটা উন্মুক্ত করে দিলাম। আসো আমার বুকে, জড়িয়ে নিব তোমাকে। রোদেলা লজ্জা পেল, ফুস করে শ্বাস ছাড়ল। আস্তে আস্তে করে নিজের বালিশ ছেড়ে তাহসিনের দিকে গেল। তাহসিনের কাছে আসতেই তাহসিন তাকে দুই হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল, একদম বুকের মাঝে মিশিয়ে নিল। কপালে গাঢ় একটা চুমু খেল, বলল, তোমাকে ছোট্ট পাখির ছানার ন্যায় সারা জীবন আমার এই বক্ষ মাঝে লুকিয়ে রাখব, ভালোবাসায় আবৃত করে আগলে রাখব। থাকবে তো আমার বক্ষের মধ্যেখানে। আপনার বক্ষ মাঝেই তো আমার সকল সুখ শান্তি নিহিত। তাহলে না থাকার প্রশ্নই আসে না। আমি নির্বিঘ্নে নির্দ্বিধায় জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনার বক্ষ মাঝে আশ্রয় চাই। মাথা রেখে নিশ্চিন্তে শত রজনী পার করতে চাই। আপনার বক্ষ মাঝে থেকেই পৃথিবীর সবটুকু সুখ খুঁজে নিতে চাই। রোদেলার কথা শুনে তাহসিন তৃপ্তিময় হাসল, ডেকে উঠল আহ্লাদ করে, ও মাইমুন। রোদেলা ছোট্ট করে বলে উঠল, হু, তুমি এত ভালো কেন? কারণ আপনি ভালো। ভালোবাসি মাইমুন। রোদেলা হেসে বলল, আমিও ভালোবাসি। পরের দিন আর রোদেলা ক্লাস মিস দিল না। সময় মতো ক্লাসে চলে গেল। নিহাও এলো। নিহার সাথে এই কয়দিনে তার ভালোই সখ্যতা গড়েছে। নিহা এখনো শান্তর ঘটনাটা জানে না। আসলে রোদেলা বলেই গিয়েছিল শান্তর ঘটনাটা নিহাকে বলতে। ওই দিনের পর থেকে শান্তর সাথে তার দেখা হয় না। আজ ক্লাস শেষে নিহা বায়না ধরল ফুচকা খাবে। তার মতে কলেজের গেটের বাহিরে যে ফুচকাওয়ালা আছেন ওইখানেই খাবে, কারণ ওইখানকার ফুচকা বেশি মজা হয়। বান্ধবীর আবদার না রেখে পারল না। রোদেলা আর নিহা চলল সেখানে ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষে যখন নিহা আর রোদেলা দুইজনেই রিকশার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক তখনই কয়েকটা ছেলে পাশ দিয়ে যেতে যেতে ওদের উদ্দেশ্যে আজেবাজে কথা বলছিল। এতটাই নোংরা কথা ছিল যে রোদেলা আর নিহার দুইজনেরই রাগ উঠে যায়। নিহা তো রাগের বশে বলেই উঠল, এই বেয়াদবরা, তোদের বাসায় মা বোন নেই রে? অসভ্য কোথাকার। চারটে ছেলেই দাঁড়িয়ে গেল। তারপর ওরা পিছু হাতে নিহা আর রোদেলার সামনে এলো। একটা ছেলে চোখ টিপ্পনি কেটে বলল, দেখতে যেমন আগুন, সুন্দরী মুখের ভাষাও দেখি তেমনি আগুনের উল্কার মতোই। বাকি ছেলেগুলো হুহা করে হাসতে লাগলো। রোদেলা নিহার হাত টেনে বলল, নিহা এসো। কুকুর কামড়ালে কি আমরাও কুকুরকে কামড়াবো নাকি? এসো তো। এদের মতো বেয়াদবদের সাথে কথা বলে লাভ নেই। একটা ছেলে রোদেলার দিকে তেড়ে এসে বলল, এই শালি, এই কি বললি তুই? কথাটা বলতেই ছেলেটির নাক বরাবর কেউ একজন ঘুষি মারল। ঘটনাটায় রোদেলা আর নিহা দুইজনেই হকচকিয়ে গেল। পাশ ফিরে তাকাতেই দেখল শান্ত। শান্তকে দেখে তো নিহা হা হয়ে গেল। এতদিন কলেজে এই ছেলের সম্পর্কে মোটামুটি সবই জেনে এসেছে। ততটাও ভালো না, তবে আজ ওদের বিপদে সাহায্য করেছে ভেবেই মনে হলো ছেলেটা অতটাও খারাপ নয়। শান্ত ওই ছেলেটিকে একটা ঘুষি মেরাই ক্ষান্ত হলো না, পরপর কয়েকটা ঘুষি লাগিয়ে দিল। এমনকি পাশের তিনটাকেও বেদরম পিটালো। রাস্তার কেউই এগিয়ে আসল না ওদের বাঁচাতে। ছেলে চারটে হাত জোর করে বলল, শান্ত ভাই মাফ চাই, ভাই জানে বাঁচতে চাই। শান্ত হিসহিসিয়ে বলল, যাদের সাথে খারাপ ব্যবহার করেছিস তাদের কাছে মাফ চা হারামজাদা। ছেলে চারটে রোদেলা আর নিহার সামনে হাঁটু মুড়ে বসে হাত জোর করে বলল, আপুরা, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে মাফ করে দেন।
নয়তো শান্ত ভাই আমাদেরকে আজ মেরাই ফেলবে। রোদেলা বলল, নেক্সট থেকে মেয়েদেরকে নোংরা কথা বলার আগে মনে রাখবেন আপনাদের জন্মও কিন্তু একজন নারীর গর্ভ থেকেই হয়েছে। তাই নারীজাতকে অপমান করার কোনো রাইটই আপনাদের নেই। ছেলেগুলো বলল, মস্ত বড় ভুল হয়ে গিয়েছে আপু, আর এমনটা হবে না। ছেলেগুলো মাফ চেয়ে চলে গেল। এইদিকে ছেলেগুলোকে মারতে যে শান্তর হাত কিছুটা থেতলে গিয়েছে। সে হাতটা ঝাড়তে ঝাড়তে রোদেলার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন তো? রোদেলা সালামের জবাব নিয়ে বলল, জি আলহামদুলিল্লাহ। এইদিকে নিহার ওদের কথায় কোনো হুঁশ নেই। সে তো শান্তর থেতলে যাওয়া হাতের দিকেই তাকিয়ে আছে। শান্ত রোদেলাকে বলল, রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন তাই না? একটু অপেক্ষা করেন ভাবি, আমি রিকশা ডেকে দিচ্ছি। রোদেলা বলল, না না লাগবে না, আমরাই পারবো। না ভাবি, আমি ডেকে দিচ্ছি। আর ভাবি ভাইকে বললেন, আমি কিন্তু আপনাকে এখন মায়ের চোখে দেখি, মনে করে বলবেন কিন্তু। ঠিক আছে। রোদেলা বোকা বনে গেল। তার বয়সের থেকেও বড় এই ছেলে কিনা বলছে তাকে মায়ের চোখে দেখে। রোদেলা মনে মনে বেশ হাসল। শান্ত তাহসিনকে বেশ ভয় পেয়েছে তা সে বেশ বুঝতে পারল। শান্ত দুটো রিকশা দাঁড় করালো। রোদেলা নিহাকে বলল, নিহা এসো। নিহা বলল, 1 মিনিট। নিহা শান্তকে বলল, আপনার হাত। শান্ত নিজের হাতের দিকে তাকালো। তারপর বলল, ও কিছু না, সেরে যাবে। নিহা বলল, 1 মিনিট দাঁড়ান। নিহা ব্যাগের থেকে পানির বোতল বের করে শান্তর হাতের থেতলে যাওয়া অংশটাতে পানি ঢালল। এতে শুকনো রক্তগুলো সরে গেল। নিহা পানির বোতল ব্যাগে রেখে ব্যাগ থেকে তার রুমালটা বের করল। যত্ন করে শান্তর হাতে পেঁচিয়ে দিয়ে বলল, মনে করে ডক্টরের কাছে যাবেন। ডক্টর ব্যান্ডেজ করে দিলে আর সমস্যা হবে না। আসছি হ্যাঁ। নিহা রোদেলার থেকে বিদায় নিয়ে রিকশাতে উঠল। এইদিকে শান্ত আর রোদেলা দুইজনেই হা হয়ে নিহার কাণ্ড দেখল। রোদেলা অলরেডি রিকশাতেই উঠে বসেছিল। নিহার রিকশা চলতেই রোদেলার রিকশাও বিপরীত দিকে চলতে শুরু করল। দুই বান্ধবী দুই রাস্তা দিয়ে নিজেদের বাসায় পৌঁছাতে লাগল। এইদিকে ওরা যাওয়ার পর শান্ত একবার নিজের হাতের দিকে তাকালো, পরপরই নিহার চলন্ত রিকশাটার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলেই পাশের টঙের দোকানে গেল। টঙের দোকানেই শান্ত এবং তার বন্ধুরা বসা ছিল। ওই দোকান থেকেই ছেলেদের ওসব কথা শুনেই শান্ত এগিয়ে গিয়েছিল এবং ওদেরকে যে মেরেছিল। পুনরায় দোকানে ফিরতেই শান্তর বন্ধুরা বলল, কি রে শান্ত, তুই না ওই মেয়েটাকে প্রপোজ করেছিলি? তাহলে কেন ওই মেয়েটাকে ভাবি ভাবি বলে ডাকলি? শান্ত চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, প্রপোজ তো করেছিলাম না জেনে। আসলে ওকে ভালো লেগেছিল তাই প্রপোজ করেছিলাম। পরে জানতে পারলাম ও মেরিড। হাসবেন একজন মেজর, তাই সরে এলাম। কারণ বিবাহিত মেয়ের সাথে লাইন মারতে যাব কোন দুঃখে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, বিশ্বাস কর, যদি মেয়েটা মেরিড না হতো তাহলে আমি যে করেই হোক মেয়েটাকে বিয়ে করতামই করতাম। কিন্তু এখন যেহেতু জানলাম মেরিড তাই সরে এলাম। দুনিয়াতে আরো অনেক মেয়ে আছে, বিয়ে করার সময় হলে ঠিক একটা না একটাকে পেয়ে যাব। শান্তর আরেক বন্ধু দুষ্টামি করে বলল, তবে চান্স আরেকটা নিতে পারিস। ক্রাশকে 5 নি তো কি হয়েছে? ক্রাশের বান্ধবীটাও কিন্তু দেখতেছি। ধুর এসব বলিস না তো। এসবে আমি আপাতত নাই। একটা ধোকা খেতে খেতেও বেঁচে গিয়েছি। না জেনে শুনে অন্যের বউকে প্রপোজ করেছি। ছিহ ছিহ, কি লজ্জাজনক ঘটনা। আরে শুন বন্ধু, ওইটা তো না জেনে করেছিস। দেখলি না ওই মেয়েটার বান্ধবী কত যত্ন করে তোর হাতের রুমাল বেঁধে দিল। নিশ্চয়ই মেয়েটিরও তোকে ভালো লেগেছে, নয়তো অমন যত্ন করে কেনই বা হাতের রুমাল বেঁধে দিবে তুই বল? শান্ত হাতের রুমালের দিকে একবার তাকালো। তারপর ভাবলো এভাবে কেউ কখনো তাকে যত্ন করেনি। সবাই শুধু তাকে খারাপ বলে, তুচ্ছতাচ্ছিল্যই করে গিয়েছে। তার শরীরের আঘাত কেউ দেখেও দেখেনি, অথচ ক্ষত হয়েছে তার, কিন্তু মেয়েটি যেন ব্যথা পেয়েছে। এমন করেই তার হাতে নিজের রুমালটা বেঁধে দিল। শান্তর বন্ধু পাশ থেকে আলতো ধাক্কা দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? শান্তর হুঁশ ফিরল। সে মনে মনে নিজেকে নিজে বকা দিল। তাকে কেউ ভালোবাসতে পারে না। সে যে খারাপ। খারাপ মানুষকে কি কখনো কেউ ভালোবাসে নাকি? খারাপকে সকলে দুরুছাই করে। হয়তো ওদের বিপদে সাহায্য করেছে বিধায় মেয়েটি করুণা করেই এমনটা করেছে। মোটেও এখানে ভালোবাসার কোনো সংযোগ নেই। তখন রাত্রি 8টা বাজে। রোদেলা কলেজের হোমওয়ার্কগুলো করছে। এমন সময় নিহা রোদেলাকে ফোন করল। রোদেলা ফোন রিসিভ করলে নিহা শুধালো, কি করছো রোদ? ক্লাসের হোমওয়ার্কগুলো করছি। তুমি? আমিও। একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। আচ্ছা শান্ত না যেন কি নাম, সে কেন তোমাকে ভাবি ভাবি বলে ডাকলো?
এমন ভাবে ডেকেছে যেন তোমার হাসবেন্ড তার আপন মায়ের পেটের ভাই। নিহার কথায় রোদেলা শব্দ করে হেসে ফেলল। বলল, আমার হাসবেন্ডের কোনো ভাই বোন নেই। এখানে অন্য ঘটনা আছে, যেটা তোমার অজানা। কি ঘটনা? রোদেলা সবটা জানালো। শান্ত তাকে প্রপোজাল দিয়েছে, এরপর তাহসিনের সাথে কথা সবটুকু জানালো। নিহা তো পুরো অবাক। নিহা শব্দ করে হেসে বলল, শেষমেশ কিনা তোমার হাসবেন্ডকে ভাই বানিয়ে ছাড়লো। রোদেলাও হেসে বলল, হ্যাঁ। আচ্ছা নিহা, সত্যি করে বলো তো, তুমি কি শুধুমাত্র আমাকে কেন ভাবি বলে ডেকেছে সেটা জানার জন্য ফোন করেছো নাকি অন্য কারণে? নিহা আমতা আমতা করে বলল, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। তোমার কাছে কিছু লুকিয়ে লাভ আছে? তোমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যই ফোন করা। বলো, শুনে দেখি কোনো পরামর্শ দিতে পারি কিনা। আসলে ছেলেটাকে না আমার ভালো লেগে গিয়েছে। মানে সে যতই মারামারি করেন না কেন, দেখো আজ আমাদের বিপদে সে এসে আমাদের সাহায্য করেছে। সে যদি না আসতো কি হতো ভেবে দেখেছ? কিন্তু আমার জানা মতে ছেলেটা তো ওটাও ভালো না। চরিত্রের গ্যারান্টিও দিতে পারছি না। দেখো আমাদের এসে সাহায্য করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখো সে এবং তার বন্ধুরাও অন্য মেয়েদের এভাবে টিচ করে। তাহলে তুমিই বলো, এইরকম ক্যারেক্টারলেস ছেলেকে জীবনসঙ্গীর স্থানটা যে দেবে, সে কি আসলেই স্থানটা পাওয়ার যোগ্য? নিহা বলল, আমি জানি সে কেমন। দেখো মানুষকে সুযোগ দিতে হয়। সে সুযোগে যদি নিজেকে বদলে ফেলে তাহলে তো ভালোই। সব মানুষের অতীত ভালো হয় না। এখন অতীতের কথা ভেবে যদি তাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি তাহলে কি করে হয়? মানুষ হুট করেই খারাপ হয়ে যায় না। এই খারাপ হওয়ার পিছনেও অনেক কারণ থাকে। হয়তো তারও আছে। আমার মতে একজন জীবনসঙ্গী পারে তার মানুষটাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে। আমিও জানি আমি চেষ্টা করলেই পারবো। ওকে একটা চান্স দিতে চাইছি। একটু চেষ্টা করে দেখি না, কি বলো? তুমি যেটা বলেছ ঠিক বলেছ, কিন্তু চান্স দিতে যে যদি তুমি তাকে ভয়াবহ ভালোবেসে ফেলো তখন কি করবে? তখন যদি ওই মানুষটাকে সঠিক পথে ফিরিয়ে না আনতে পারো তখন তো নিজে তার দহনে পড়বে। না পারবে থেকে যেতে আর না পারবে ছেড়ে আসতে। নিজের জীবনটাই তখন বৃথা মনে হবে। কি দরকার জেনে শুনে আগুনের গর্তে পা রাখার? ওপাশ থেকে নিহার দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনা গেল। নিহা বলল, আমি আজকের রাতটুকু ভেবে দেখতে চাই। ঠিক আছে, ভেবে চিনতে দেখো, যেটাতে তোমার মন চায় তাই সেটাই করিও। আমি তোমার পাশে আছি নিহা। থ্যাংক ইউ রোদ পাখি। কথা শেষে রোদেলা ফের পড়তে বসল। অন্যদিকে নিহা কলম দিয়ে খাতায় আকুলিবিকুলি করতে থাকল। তার মন বারবার বলছে শান্ত ছেলেটা ওটাও খারাপ নয়। তাকে জীবনসঙ্গীর স্থানে বসালে মন্দ হবে না। আবার নিজের ফ্যামিলির কোথাও ভাবল। তার ফ্যামিলি মানবে তো? সে তো ছেলেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না। এভাবে কিছু না জেনে শুনে আগানো কি ঠিক হবে? পরক্ষণেই ভাবল, ভালোবাসা কি এত কিছু ভেবে চিনতে হয়? ভালোবাসলে মেনে নিতে কিংবা মানিয়ে নিতে শিখতে হয়। কোনো মানুষই নিখুঁত হয় না। সবার মাঝেই কিছু না কিছু খুঁত থাকে। সে খুঁত নিয়েই তাকে ভালোবাসতে হয়। ভালোবাসা দিয়ে তাকে নিখুঁত করে নিতে হয়। নিহা সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে এই ছেলেটিকেই ভালোবাসবে। ভালোবেসে তাকে সুপথে নিয়ে আসবে। তবেই না সে বলতে পারবে তার ভালোবাসার মানুষটির সফলতার পিছনে সে ছিল। প্রত্যেক সফল পুরুষের পিছনে নাকি একজন নারীর অবদান থাকে। তাহলে তাই হোক। তার অসফল পুরুষটার সফলতার পিছনে না হয় সেই থাকবে। তাকে ভালোবেসে সুপথে এনে গর্বের সাথে বলবে, এই সফল পুরুষটার পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা নারীটি তো আমিই ছিলাম। কেটে গেল 4 দিন। নিহা আর শান্তর দেখা পেল না। নিহা মন খারাপ করে ক্লাসে বসেছিল। রোদেলা বলল, এভাবে মন খারাপ করো না নিহা। দেখতে ভালো লাগছে না। তোমাকে এতটা শান্ত নির্জীব ভালো লাগে না। চঞ্চল নিহাকেই আবার দেখতে চাই। নিহা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বলো? শান্ত ভাইকে না দেখা অবধি যে আমার শান্তি লাগবে না। আচ্ছা, রোজ শান্ত ভাই কেন কলেজে আসেন না? উনি ঠিক আছেন তো? উনার হাতের ক্ষতটা ঠিক হয়েছে তো? রোদেলা ফুস করে শ্বাস ছাড়ল। নিহাকে না দেখলে হয়তো বুঝতই না একটা মেয়েও একতরফা ভালোবেসে মরিয়া হতে পারে। রোদেলা বলল, সামনে আমাদের হাফ ইয়ারলি এক্সাম। এসব মাথা থেকে ছেড়ে এক্সামের প্রিপারেশন নাও নিহা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিজের ভালো থাকার দায়িত্ব কারো উপরে দিয়ে দিও না। নয়তো তার উপরেই তোমার ভালো থাকা ডিপেন্ড করবে। এতে তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। প্লিজ নিহা, আমার কথা শুনো। নিহা বুঝার ভঙ্গিতে মাথা নাড়ল। ক্লাসে টিচার এলেন। ক্লাস নিলেন, ক্লাস শেষে চলে গেলেন। রোদেলাদের আর সপ্তাহ বাদেই হাফ ইয়ারলি এক্সাম। রোদেলা আপাতত পড়াশোনা নিয়ে প্রাণপণে ছুটছে।
এক্সামে ভালো রেজাল্ট না করলে তাহসিনের সামনে মুখ দেখাবে কি করে? যে করেই হোক তার এক্সামে ভালো রেজাল্ট করতেই হবে। এখন রাত, রোদেলা পড়ছে। ইদানিং তাহসিন ফেরার আগ পর্যন্ত সে পড়ার টেবিলে থাকে। তাহসিন প্রায় এসে দেখে রোদেলা পড়ছে। আজও তার ব্যতিক্রম হলো না। তাহসিন বাসায় ফিরে দেখল রোদেলা পড়ার টেবিলে। তাহসিন হেসে বলল, গুড গার্ল, দেখি পড়াশোনা করছে। রোদেলা মাথা দুলিয়ে বলল, গুড গার্লের তো আর কটা দিন বাদেই এক্সাম, তাই এখনো পড়ার টেবিলে। তাহসিন বলল, তাহলে তো গুড গার্লের ভালো রেজাল্ট কেউই ঠেকাতে পারবে না। রোদেলা একটু ভাব নিয়ে বলল, অবশ্যই। তাহসিন হেসে ফেলল। সে ফ্রেশ হতে গেল। এইদিকে রোদেলা পড়া শেষ করে খাবার টেবিলে বেড়ে তাহসিনকে ডাকল। তাহসিন এলে দুইজন একসাথে খেয়ে তারপর ঘুমাতে গেল। রোদেলা তখন তাহসিনের বুকে মাথা রেখে সারাদিনের গল্প করতে লাগলো। এমনকি নিহার কোথাও বলতে বাদ রাখল না। চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গেছে সেটাই জানালো। তাহসিন বলল, শান্তকে তোমরা আশেপাশেও দেখো না? না, নিহা তো অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। সে নাকি অনেকদিন ধরেই কলেজে আসে না। এই জন্যই তো নিহা অনেক চিন্তায় আছে। অনেকদিন কোথায়? মাত্র তো 4 দিন। এই 4 দিনই যে নিহার কাছে অনেকদিন। কি করবে বলুন? ওর ধারণা ও শান্তকে ভালোবেসে ফেলেছে। কি বলো? এভাবে এক দেখায় ভালোবাসা হয় নাকি? বড় জোর ভালো লাগা হয়। ভালোবাসা তো ধীরে ধীরে জন্মায়। কি জানি, বুঝতে পারছি না। যাক, দেখো আরো কটা দিন। শান্তর সাথে ঠিক দেখা হবে তোমার বান্ধবীর। ওই দিনের পর থেকে তো শান্ত তোমাকে আর ডিস্টার্ব করে না, তাই না? না, সেদিনের পর থেকে তো আর দেখাই হয় না। এরপর এই 4 দিন আগে দেখা হলো। বলেছিলাম নামি ছেলেগুলোকে মেরেছিল। এরপর থেকে তো আর দেখা হয় না। যাক, খুশি হলাম। আমি তো ভেবেছি ছেলেটা হয়তো তোমার পিছু ছাড়বে না। আমারই মেবি কোনো স্টেপ নিতে হবে। ছেলেটার সাহস থাকলে তো কিছু করবে। আপনার ভয়েই তো যত পারে দূরে থাকে। সেদিন যে ভয়টাই না দেখিয়েছেন, কথার মাঝে যে ঠান্ডা হুমকিটাই না দিয়েছেন, এরপর কারো সাহস হবে নাকি মেজরের অর্ধাঙ্গিনীর দিকে নজর দেওয়ার? তাহসিন সশব্দে হেসে ফেলল। আজ রোদেলার প্রথম পরীক্ষা। সকাল ভোর থেকেই সে পড়ার টেবিলে। আজ তার ইংরেজি পরীক্ষা। খুবই টেনশনে আছে সে। পড়াশোনার চাপে সে নাওয়া খাওয়া সব ভুলে বসেছে। তাহসিন রেডি হয়ে নাস্তার টেবিলে এসে রোদেলাকে ডাকলে রোদেলা জানায় পরে খাবে। তাহসিন খাবার হাতের রুমে চলে আসে। এরপর রোদেলার মুখের সামনে খাবার তুলে দিতে দিতে বলে, এতটা টেনশন করছো কেন? তোমার প্রিপারেশন খুব ভালো। এতটা টেনশনের কিছু নেই। টেনশন করলে যা পড়েছ সবই ভুলে যাব। রোদেলা খাবার মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল, কি করব বলুন? আমার যে বড্ড টেনশন হচ্ছে। আমার সবসময়ই এক্সামের সময় এতটা টেনশন হয়। টেনশনের কিছু নেই। তোমার এক্সাম খুবই ভালো হবে। কথাটা মিলিয়ে নিও। তাহসিন নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিল, সাথে নিজেও খেল। যাওয়ার পূর্বে রোদেলার কপালে চুমু দিয়ে বলল, টেনশন করো না মাইমুন। ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দিও। আর সাবধানে যেও। ঠিক আছে? আচ্ছা। রোদেলা শুধু শুধু এতটা টেনশন করেছে। এক্সাম কোশ্চেন হাতে পেয়ে সে তো পুরোই খুশি। সব তার কমন পড়েছে। ঠান্ডা মাথায় লিখতে থাকলো। তার তো এক্সাম খুবই ভালো হয়েছে। নিহার এক্সামও খুব ভালো হয়েছে। এই কয়টা দিনে নিহা ফের আগের মতোই হয়ে গিয়েছে। শান্ত নামের মানুষটাকে ভুলে গিয়েছে। তবে মাঝে মাঝে মনের ধারে একটু আধটু শান্ত নামের ছেলেটার মুখ ভেসে ওঠে। সে ফের ভুলে যাওয়ার চেষ্টা করে। সে ভেবেই নিয়েছে শান্ত তার ভালো লাগা ছিল, তাই তো ভুলে থাকতে পারছে। নিহা এসব নিয়ে এখন আর ভাবে না। আর না শান্তর খোঁজ করে। এক্সাম শেষে দুই বান্ধবী ঝালমুড়ি খেতে খেতে এক্সামের আলোচনা করতে থাকে। এরপর দুইজন দুই রিকশায় উঠে নিজেদের বাসায় রওনা হয়। গত হলো অনেকগুলো দিন। রোদেলার এক্সামের আজ শেষ দিন। এক্সাম শেষে রোদেলা নিহা একসাথে হলো। কারণ তারা দুইজন দুই রুমে পড়েছে। এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করতে করতে মাঠ পেরুচ্ছিল। হঠাৎই নিহা গেট দিয়ে শান্তকে ঢুকতে দেখল। নিহা রোদেলার হাত চেপে ধরতেই রোদেলা কথা বন্ধ করে নিহার দিকে তাকালো। এরপর নিহার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো আর দেখতে পেল শান্তকে। রোদেলা নিহাকে কিছু বলার সুযোগ অবধি পেল না। নিহা তার আগেই ছুটে গেল শান্তর কাছে। নিহা শান্তর সামনে যেয়ে বলল, শান্ত ভাই। শান্ত বন্ধুদের সাথে কথা বলতে বলতেই গেট পেরিয়ে ঢুকছিল। নিহার কথা শুনে দাঁড়িয়ে গেল। নিহার দিকে তাকালে নিহা ব্যতিব্যস্ত হয়ে বলল, কোথায় ছিলেন এতদিন? জানেন কতটা খুঁজেছি আপনাকে। শান্ত ভ্রু উঁচিয়ে বলল, কেন খুঁজেছ? কোনো প্রয়োজন? নিহা থতমত খেয়ে গেল। এখন সে কি বলবে?
আমতা আমতা করে বলল, না মানে ওই ওই হ্যাঁ, আপনার হাতের অবস্থা জানতেই খুঁজেছিলাম। আপনার হাত ঠিক হয়েছে তো? ডক্টরের কাছে গিয়েছিলেন? শান্ত হাত নিহার সামনে তুলে ধরে বলল, আমার হাত একদম ঠিক আছে। ক্ষত শুকিয়ে গিয়েছে। নিহা শান্তর হাতের দিকে তাকালো। আসলেই শুকিয়ে গিয়েছে। নিহা মনে মনে বলল, আপনার ক্ষত শুকিয়েছে, অথচ আমার মনের ক্ষতটা কি আপনি দেখেছেন? এখনো তাজা হয়ে আছে। কিন্তু মুখে বলল, যাক ভালো। তো এতদিন আসেননি কেন? শহরের বাহিরে ছিলাম। খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। নিহা ফিক করে হেসে ফেলল। শান্ত ভ্রু কুঁচকে বলল, এখানে হাসার কি হলো? নিহা হাসি চেপে বলল, না মানে বড় মানুষরাও যে বেড়াতে যায় জানা ছিল না। আমি তো জানতাম ছোটরাই বেড়াতে যায়। এসব আজব কথা কে বলেছে? বড়রা বেড়াতে যায় না তো কি করে? বড়রা তো প্রেম নিয়ে ব্যস্ত থাকে। প্রেমিকরা তাদের প্রেমিকাদের নিয়ে ঘুরতে যায়। তাদের সময় দেয়। রাগ অভিমান ভাঙাতেই ব্যস্ত থাকে। শান্ত কিছু বলতে যাবে, এমন সময় রোদেলা উপস্থিত হলো। রোদেলাকে দেখে শান্ত সালাম দিল। জিজ্ঞেস করল, ভালো আছেন ভাবি? জি ভালো। রোদেলা নিহার উদ্দেশ্যে বলল। নিহা দেরি হয়ে যাচ্ছে, চলো। নিহা মাথা নেড়ে বলল, হ্যাঁ চলো। শান্তর দিকে তাকিয়ে বলল, আসি শান্ত ভাই। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু আপনি রোজ কলেজে আসবেন। মোটেও বেড়াতে যাবেন না। বেড়াতে যায় ছোটরা, মনে থাকবে তো? আসি শান্ত ভাই। নিহা আর রোদেলা চলে এলো। আর শান্ত নিহার যাওয়ার পথে হা করে তাকিয়ে রইল। শান্তর বন্ধুরা বলল, কি রে বন্ধু, ব্যাপার তো ভালো ঠেকেছে না। মেয়েটা নির্ঘাত তোকে পছন্দ করে। শান্ত বলল, আরে যা, তেমন কিছুই না। আরে কেমন অধিকার খাটিয়ে গেল দেখলি না? তুই মিলিয়ে নিস, 2 দিন পরে দেখবি প্রেমপত্র নিয়ে হাজির। এটা বলে ওরা হুহা করে হেসে ফেলল। শান্ত বলল, এসব জাস্ট আবেগের বশে এমন করেছে। আবেগ কেটে গেলে দেখবি আর ধারে কাছেও ঘেঁষবে না। আমার মতো ছেলেদেরকে কেউ ভালোবাসতে পারেই না। শান্তর এক বন্ধু বলল, তোর মতো বকে যাওয়া ছেলেদেরকেই কোনো এক মেয়ে ভালোবেসে সঠিক পথে নিয়ে আসে। শান্ত হা হা করে হেসে বলল, এটাও কি সম্ভব? আমি শান্তকে কিনা কোনো মেয়ে এসে সঠিক পথ দেখাবে? কি হাস্যকর কথা বলিস রে তোরা। হুহু, হাস্যকর কথা নাকি সেটা সময় হলেই বুঝবি। আর এখন তো এমনই বলবি। যখন ওই মেয়ের প্রেমে পড়ে আশিকি হবি তখনই এই বন্ধুদের কথা মিলাবি। হুহু। শান্ত বলল, হয়েছে, দেখা যাবে। এবার চল। শান্ত তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসে গেল। যেতে যেতে ভাবল আসলেই কি তাই হবে? শান্ত কি এমন জীবন থেকে কখনো ফিরে আসবে? তাও কিনা কারো প্রেমে পড়ে। এটা কি আসলেই সম্ভব? আর এই মেয়েটাই কি পারবে শান্তকে এমন জীবন থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন দান করতে? শান্তর মতো ছেলেদেরকে তো কোনো মেয়েরা ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ওদের মতো ছেলেদেরকে তো মেয়েরা ঘৃণাই করতে জানে। তাহলে এই মেয়েটা জেনে কেন শান্তর লাইফে নিজেকে জড়াতে চাইছে? সত্যিই কি মেয়েটা তাকে ভালোবাসে নাকি মেয়েটা আবেগের বশেই এমন করছে? কিছুই বুঝতে পারছে না। দেখা যাক সময় কি বলে। সময়েই পথ দেখিয়ে দিবে। এসব নিয়ে অযথা ভেবে আর কাজ নেই। হাফ ইয়ারলি এক্সামের পর রোদেলার কলেজ 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে। তাহসিনের ছুটি না থাকায় সে রোদেলাকে নিয়ে বাড়িতে ফিরতে পারল না। এইদিকে রোদেলার একা একা থাকতে মোটেও ভালো লাগছে না। তাই সে তার শাশুড়ি মাকে ফোন করল। তখন রাত 8টার মতো বাজে। নাজমা বেগম চুলায় ভাত বসিয়েছেন। কাজের মেয়েটা এসে ভারী সব কাজ করে দিয়ে যায়। তরকারি, মাছ, মাংস কাটা হতে সবই করে দিয়ে যায়। রান্নাটা শুধু নাজমা বেগম করেন। কারণ তাজউদ্দিন সাহেব স্ত্রীর হাতের রান্না ছাড়া খেতে পারেন না। তো নাজমা বেগম তখন রাতের জন্য ভাত বসিয়েছিলেন। এমন সময় ফোনের আওয়াজ পেয়ে রুমে ছুটে যান। তাজউদ্দিন সাহেব বসার ঘরে বসে তখন টেলিভিশনের সংবাদ দেখছিলেন আর চা খাচ্ছিলেন। নাজমা বেগম ফোন রিসিভ করতেই রোদেলা সালাম দিল। নাজমা বেগম সালামের জবাব নিয়ে শুধালেন, কেমন আছিস রে মা? ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। কি করিস? বই পড়ছিলাম। তোমরা কি করছো? আমি এই তো ভাত রান্না করছিলাম। আর তোর বাবা বসার ঘরে টিভি দেখছে। তো মা, তোর পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। মা শুনো না। হুম মা বল। কলেজ থেকে 1 সপ্তাহের ছুটি পেয়েছি। একা একা ভালো লাগছে না। তাহলে এক কাজ কর, চলে আয়। তাহসিনকে বল তোকে নিয়ে আসতে। আর সে ছুটি না পেলে তোর বাবা যেয়ে তোকে নিয়ে আসবে। না মা, শুনো না। তোমরা এখানে চলে আসো। আমি তোমাদের খুব মিস করছি। তোমার ছেলে তো ছুটি পায় না, তাই বের হওয়াও হয় না। তোমরা এলে আমি, বাবা আর তুমি মিলে ঘুরতে যাব। প্লিজ মানা করো না।
প্লিজ প্লিজ প্লিজ। নাজমা বেগম বউয়ের কাণ্ড দেখে হাসলেন। বললেন, পাগলি একটা। তোর বাবা ছুটি পায় নাকি দেখি। তোর বাবাকে বলে দেখ। বাবা কোথায়? বাবাকে দাও তো দেখি। আচ্ছা দিচ্ছি। নাজমা বেগম তাজউদ্দিন সাহেবকে নিয়ে ফোনটা দিলেন। রোদেলা সালাম দিতেই তাজউদ্দিন সাহেব শুধালেন, কেমন আছিস মা? ভালো আছি বাবা। তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ, আমি একদম ফাইন আছি। রোদেলা আহ্লাদ করে ডেকে উঠল, ও বাবা শুনো না। হুম মা বল। বাবা তুমি মাকে নিয়ে এখানে চলে এসো। আমরা ঘুরতে যাব। অনেক মজা হবে। আমার এখানে একা একা অনেক মন খারাপ লাগছে। 1 সপ্তাহ ছুটি পেয়েছি। এই সময়টা এই 4 দেয়ালের মাঝে কাটবে। প্লিজ বাবা অন্তত 1 সপ্তাহের জন্য আসো। প্লিজ প্লিজ প্লিজ। আসলে তুই খুশি হবি। হ্যাঁ বাবা, খুব 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 খুশি হব। তাজউদ্দিন সাহেব হাহা করে হাসলেন। তারপর বললেন, আমার মেয়েটা এভাবে আবদার করছেন না রেখে পারি। নিশ্চয় আসবো মা। আগামীকালই তোর শাশুড়ি আর আমি আসছি। রোদেলা খুব খুশি হলো। বলল, থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ। তোমাকে আর মাকে অনেকগুলো ভালোবাসা। কালকেই তাহলে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। রোদেলা খুশি মনে ফোন রাখল। কতগুলা মাস পরে তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হচ্ছে। সে তো খুবই খুশি। সে তাহসিন ফেরার অপেক্ষা করতে থাকল। তাহসিন ফিরলে তাহসিনকে তো জানাতে হবে মা বাবা আসছেন। তাহসিন নিশ্চয়ই খুব খুশি হবে। তাহসিন বাসায় ফিরতেই রোদেলা তাহসিনকে জানালে তাহসিন সত্যিই দারুণ খুশি হলো। এইরকম অসাধ্য কাজটা রোদেলা কিভাবে করে ফেলল সেটাই সে ভাবছে। তাহসিন ওদের বিয়ের আগেও কতবার যে তার মা বাবাকে বলেছিল এখানে আসার জন্য, কিন্তু উনারা আসেনি না। অবশেষে রোদেলা কিভাবে যে রাজি করিয়ে ফেলল। তাহসিন খুবই খুশি হলো। অনেকদিন পর তার মা বাবার সাথে দেখা হতে চলেছে। রাত তখন 1:02। নিহার চোখে ঘুম নেই। তার কেন জানি খুব ইচ্ছে করছে শান্তর কণ্ঠ শুনতে। কণ্ঠ শোনার উপায়টাও তার হাতে আছে। এই তো আজ সকালেই বাসায় ফিরে তার পুরনো বন্ধুদের মাধ্যমে শান্তর ফোন নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট জোগাড় করেছে। কিন্তু সাহসের অভাবে ফোন দিতে পারছে না। সকাল থেকেই অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে ফোন দিতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। এবার আর পারছে না। মনে সাহস আনলো। বকা খেলে খাবে তবুও কল করেই ছাড়বে। শান্তর ফোন নাম্বারটা সে সেভ করেছে অশান্ত মন দিয়ে। ফোন করে রিং বাজার আওয়াজের সাথে সাথে নিহার বুক যেন ধুকপুক করে উঠছে। রিং এর শব্দের সাথে তার বুক ড্রিম ড্রিম করছে। রিং বাজতে বাজতেই কেটে গেল, কেউ রিসিভ করল না। দ্বিতীয়বার দিল, তাও কেউ রিসিভ করল না। সাহস জুগিয়ে তৃতীয়বারের মতো ফোন দিলে রিসিভ করার আওয়াজ পেল। ওপাশ থেকে শান্ত ঘুমু ঘুমু কণ্ঠে হ্যালো বলল। এই পাশ থেকে নিহা চুপ করে রইল। পুরুষের ঘুমন্ত কণ্ঠ যে এতটা সুন্দর তা নিহার জানা ছিল না। আচ্ছা, শান্তর ঘুম ভাঙানোর অপরাধে শান্ত এখন তাকে কি করবে? তার নামে মামলা ঠুকবে, নাকি দিশুম দিশুম করে মারতে চাইবে? কথাটা ভেবে নিহা নিজ মনেই হেসে ফেলল। ওইদিকে শান্ত কে কে বলেই যাচ্ছে। নিহার হুঁশ নেই। নিহার হুঁশ ফিরল খট করে কল কেটে দেওয়ার শব্দে। নিহা পুনরায় কল দিলে শান্ত রিসিভ করে অশ্রাব্য একটা গালি দিয়ে ওঠে। নিহা চোখ খিচে ফেলল। বলল, অসভ্য লোক কোথাকার। মেয়েলি কণ্ঠ শুনে শান্ত বলল, আমি অসভ্য লোক হলে আপনি কি? আপনি তো অসভ্য মহিলা। রাত বিরেতে পর পুরুষকে ফোন করতে লজ্জা লাগে না? ফোন করে আবার চোরের মতো চুপ করে থাকে অসভ্য মহিলা একটা। এই কে মহিলা? আমি মোটেও মহিলা নই শান্ত ভাই। শান্তর এবার হুঁশ এলো। এভাবে শান্ত ভাই বলে তো শুধুমাত্র একজনই ডাকে তাকে। কণ্ঠটাও পরিচিত থেকেছে। শান্ত শুধালো, কে আপনি? আমাকে না চিনেই এভাবে অশ্রাব্য ভাষায় বকা দিলেন। শান্ত বলল, এত রাতে ফোন করে ঘুম ভাঙালে বকা দেব না তো কি করব? গাল টেনে এনে চুমু খাবো। নিহা আস্তে করে বলল, হুমটাই খান। বোকার থেকে চুমু 1.5 গুণ ভালো। এই কি বললে? না কিছু না। ফটাফট পরিচয় দাও। আমি নিহা। কোন নিহা? শান্ত আসলে নিহার নামই জানত না, তাই চিনতেও পারল না। নিহা বলল, আরে ওই যে আপনার হাত থেতলে গিয়েছিল আর হাতের রুমাল বেঁধে দিয়েছিলাম। তারপর আজ সকালেও তো ওই যে কলেজের গেটের কাছে যে দেখা হলো। আমি সেই মেয়েটি। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তো এত রাতে আমাকে ফোন কেন দিয়েছ? আর আমার ফোন নাম্বারই বা কি করে পেলে? শান্ত ভাই খোঁজার মতো খুঁজলে আলাদিনের চেরাটাও হাতে পাওয়া যায়। সেখানে তো আপনার ফোন নাম্বার কিছুই না। পেয়েছি কোনোভাবে। এই মেয়ে এত প্যাচাল না পেরে ফটাফট বলো, এত রাতে ফোন দিয়েছ কেন? নিহা উত্তর খুঁজে পেল না। কি বলবে সে এখন? হঠাৎ মাথায় এলো,
আর বলে দিল, আমার রুমালটার জন্য। কি? হ্যাঁ শান্ত ভাই, আমার রুমালটা আপনি দিয়ে দিবেন। ওইটা আমার অনেক শখের রুমাল, যেটা আপনাকে দিয়েছি। শখের হলে দিলে কেন? কারণ দেওয়ার মতো আর কিছু ছিল না তাই। শান্তর কাছে যে জিনিস একবার আসে সেটা আর ফেরত যায় না। অতএব রুমালটাও তুমি আর ফেরত পাবে না। তাহলে এক কাজ করেন, আমার মনটাও নিয়ে যান। আমি আমার মন ফেরত চাইব না। কি বললে? বলছি আমার রুমালটা চাই। বললাম তো রুমালটা ফেরত দেওয়া যাবে না। কেন? কারণ সেটা আমার কাছে নেই, ফেলে দিয়েছি। কি? আমার এত সুন্দর রুমালটা আপনি ফেলে দিতে পারলেন? কত সুন্দর করে কোনায় আমার নামটা লেখা ছিল। আহারে আমার রুমালটা। নিহা মেকি কাঁদতে লাগলো। শান্ত বলল, ফ্যাচফ্যাচ করো না তো। সুন্দর রুমাল আর সুন্দর ছিল না। আমার হাতের রক্ত শুকিয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তাই বলে আমি ফেলে দিবেন? তো কি করতাম? যত্ন করে বুক পকেট রেখে দিতাম। হুমটাই দিতেন। নিষ্ঠুর মানব কোথাকার। শান্ত ফুস করে শ্বাস ছাড়ল। তারপর বলল, আমি এমনই। ফোন রাখো। অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে। ঘুমোবো না আমি। তোমাকে ঘুমোতে বলল কে? আমি তো আমার কথা বললাম। নিহা মনে মনে বকতে লাগল। শান্ত বলল, ফোনটা রেখেই না হয় বকো। ঘুম পাচ্ছে। রাখছি। নিহা বোকা হয়ে গেল। সে মনে মনে বকেছে। শান্ত শুনল কিভাবে? নিহা বলল, শুনুন। হুম বলো। আপনাকে আজকে সকালে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। অ্যাকসেপ্ট করে নিন। না নিলে কি হবে? এভাবেই রাত বিরেতে ফোন করে আপনাকে জ্বালাবো। আমাকে ভয় লাগে না। আপনি কি হিংস্র পশু? আপনাকে ভয় পেতে যাব কেন? মনে করো আমি তাই। আপনি যদি হিংস্র পশু হয়ে থাকেন তবে আপনিও জেনে রাখেন শান্ত ভাই। হিংস্র পশুকে কি করে পোষ মানাতে হয় সেটা নিহার জানা আছে। বুঝলেন? ফটাফট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিন। নইলে কিন্তু তোমার সাথে আচাইরা প্যাচাল পাড়ার সময় নেই আমার। কথাটা বলেই শান্ত ফোন রেখে দিল। নিহা হা করে চেয়ে রইল। এভাবে মুখের উপর কেউ ফোন রাখে? নিহা চিবিয়ে চিবিয়ে বলল, শান্তর বাচ্চা একবার শুধু আমার প্রেমে পড়। তারপর এই নিহা গুল্লি মেরে তোর সব অ্যাটিটিউড ছুটিয়ে দিবে হুহ। পরের দিন নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের ক্যান্টনমেন্টে আসতে আসতে দুপুর গড়ালো। রোদেলা উনাদেরকে দেখতে পেয়ে খুবই খুশি। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদও রোদেলাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছেন। রোদেলাকে এত হাসি খুশি দেখে উনাদের কাছে বেশ ভালো লাগছে। উনারা রোদেলাকে তাহসিনের কাছে পাঠিয়ে মোটেও ভুল করেননি, বরং খুবই সঠিক কাজ করেছেন। মেয়েটাকে এতটা হাসি খুশি দেখে উনাদের মন ভরে উঠল। রোদেলা বলল, মা বাবা তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো। আমি খাবার টেবিলে এনে বাঁচি। তোমরা আসো। আমি যাচ্ছি। রোদেলা চলে গেল। নাজমা বেগম বললেন, দেখলে তো মেয়েটা কতটা সুখী আছে এখানে। আমরা মোটেও ভুল করিনি ওকে এখানে পাঠিয়ে। তাই না? হ্যাঁ একদম ঠিক বলেছ। আর দেখো আমাদের গুরুগম্ভীর ছেলেটাও এখন কতটা খুশমেজাজি হয়ে গিয়েছে। সত্যিই বৌমার কোনো তুলনা নেই। সে পেরেছে আমাদের ছেলেটাকে বদলে দিতে। তা বলেছ। চলো হাত মুখ ধুয়ে নাও। বৌমায়ের ডাক পড়ল বলে, তুমি যাও। আমার গোসল করতে হবে। খুবই অস্থির লাগছে। গোসল ছাড়া টিকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে তুমি আসো। আমি যাই। দেখি যে মেয়েটা একা হাতে কি করছে। নাজমা বেগম চলে গেলেন। রাত হতেই তাহসিন বাসায় ফিরে। বাবা মাকে দেখে সে তো বেশ খুশি। খাওয়া দাওয়া করে সকলে গল্প করতে বসেছে। গল্পের মুখ্য বিষয় হচ্ছে আগামীকাল রোদেলা তার শ্বশুর শাশুড়ির সাথে ঘুরতে যাবে। তাহসিন প্রথমেই বলে উঠল, মা তোমার আদরের বৌমাকে দেখে রাখবে কিন্তু। উনার কিন্তু সমুদ্রে ভেসে যাওয়ার রেকর্ড আছে। রোদেলা মুখ ফুলিয়ে বলল, মা দেখলে তো সে এই বিষয় নিয়ে আমাকে কেমন খোঁচায়। আমি কি আর ইচ্ছে করে এমনটা করেছি নাকি? তাহসিন বলল, পাকামি না করলে তো আর এমনটা হতো না, তাই না? রোদেলা মুখ বেজার করে রইল। নাজমা বেগম বললেন, তাহসিন বাবা এসব কি? পূর্বের কথা টেনে এনে বৌমাকে কেন রাগাচ্ছিস? তাজউদ্দিন সাহেব বললেন, যেটা ঘটার সেটা ঘটে গিয়েছে। সেটা নিয়ে বলে লাভ আছে? তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা সরি। তবে আগামীকাল যেখানেই ঘুরতে যাও সাবধানে থাকবে ঠিক আছে? রোদেলা একপাশে মাথা নাড়ল। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মুচকি হাসলেন। যে ছেলে হার মানার পাত্র না সে কি সুন্দর বউকে সরি বলে হার মেনে নিল। ওদের এমন খুনসুটিময় সুন্দর সম্পর্ক দেখে উনাদের প্রাণ জুড়ালো। ওদের সম্পর্ক আজীবন এমন মিষ্টি মধুর থাকুক সেটাই চাওয়া। পরের দিন রোদেলা, নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মিলে পাহাড়ে গেলেন। পাহাড়ের কোল ঘেঁষে সবুজ তরুছায়ায় রোদেলার মন জুড়িয়ে গেল।
ঝর্ণার পানি বয়ে যাওয়ার দৃশ্যে সে পুলকিত হলো। সেদিন সারাটা দিনই রোদেলাদের বাহিরে বাহিরে কাটল। দুপুরের খাবার বাহির থেকেই খেল। বিকেল পর্যন্ত পুরো পাহাড়ি অঞ্চল ঘুরল। বাসায় ফিরতে ফিরতে সন্ধে হলো। ক্লান্ত শরীরে বাসায় ফিরল। এরপর তিনজনেই রেস্ট নিল। রোদেলা রেস্ট নিয়ে রাতের রান্না বসিয়ে দিল। রাতে আবার তাহসিন ফেরার আগ অবধি তিনজন মিলে লুডো খেলল। তাহসিন ফিরতেই তাহসিন সহ চারজন লুডো খেলল। রোদেলার সময় বেশ দারুণ কাটল। রাত তখন 12টা। নিহা আজ আবার শান্তকে ফোন করল। বলা বাহুল্য শান্তর সাথে মাঝে দিয়ে একদিন কথা হয় না, কারণ শান্ত তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। সেই সুবাদে একটা দিন শান্তকে রেস্ট দিল। এখন আজকে আবার জ্বালাবে। কল বাজার সঙ্গে সঙ্গেই শান্ত ফোন রিসিভ করেছে। শান্ত বলল, হুম বলো। নিহা বলল, আমার ফোন নাম্বার সেভ করে রেখেছেন বুঝি? তুমি কে এমন যে তোমার ফোন নাম্বার শান্ত সেভ করে রাখবে? নিহা একপেশে হাসল। বলল, তাহলে ফোন করার সাথে সাথেই কিভাবে বুঝলেন আমি তো কোথাও বলিনি। তাহলে এমন ভাবে হুম বলো বললেন যেন আমাকে চিনেই কথাটা বলেছেন। শান্ত বলল, এই সময়ে শান্তকে ফোন করার সাহস তুমি ছাড়া আর কেউ করে না, তাই বুঝলাম এটা তুমি। তাহলে স্বীকার করলেন আমার খুব সাহস। হুম, তবে শান্তর থেকে বেশি না। বারবার নিজের নাম এমন বড়াই করে উচ্চারণ করছেন কেন? আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তো মিস্টার ভয় পেয়েই কি আমার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন নাকি? ওপাশ থেকে শান্তর হুহা করে হাসির শব্দ এলো। বলল, শান্ত কিনা তোমাকে ভয় পাবে? হাসালে তুমি। অমন করে হাসবেন না। হাসির ঝলকানিটা বুকে এসে বাঁধে। শান্ত হাসি বন্ধ করে ফেলল। তারপর বলল, আমার মতো একটা খারাপ ছেলেকে এমন রাত বিরেতে ফোন করো কেন? আপনার শরীরের কোথাও লেখা আছে আপনি খারাপ? কই, আমি তো দেখতে পেলাম না লেখাটা। শরীরে লেখা নেই, কিন্তু কাজে কর্মে তাই প্রকাশ পায়। ধরে নিলাম আপনি খুব খারাপ একটা ছেলে। তো খারাপ ছেলেদের সাথে কি কথা বলা বারণ? হুম বারণ। কারণ একটা ভালো ফল যদি পচা ফলের সাথে রাখা হয় তবে দিন শেষে দেখা যাবে সে ভালো ফলটাও পচে যাবে। আশা করি বুঝেছ। আপনি তো ফলের এক্সাম্পল দিলেন, আর আমি যদি মানুষের এক্সাম্পল দেই, জানেন তো অনেক সময় ভালো মানুষের সাথে মিশতে মিশতে খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। তাহলে আপনার ক্ষেত্রেও তাই হোক। আর আপনার পাশে আমি আছি তো। প্রয়োজন নেই। আমি ভালো হতে চাই না। শুধু শুধু মিথ্যে মরীচিকার পিছনে দৌড়ে নিজের জীবনটা শেষ করো না। অনেক ভালো একটা জীবন পড়ে আছে। শুধু শুধু আমার সাথে মিশে নিজের ধ্বংস হও না। নিহা ফুস করে শ্বাস ছাড়ল। বলল, আমি কি আপনার বন্ধু হয়ে থাকতে পারি? না, পারো না। কেন? একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তাহলে কি হতে পারে? প্রেমিক প্রেমিকা। নিহা কথাটা বলেই খিলখিল করে হেসে ফেলল। শান্ত বলল, একদম হাসবে না। নিহা হাসি চেপে বলল, আচ্ছা ঠিক আছে, হাসব না। আচ্ছা শান্ত ভাই শুনুন, আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর না করুন, আমি কিন্তু আজ থেকে আপনার বন্ধু, ঠিক আছে? আমি কিন্তু রোজ আপনার খোঁজ নিব। বন্ধুরা তো তাই করে, তাই না? আপনি কিন্তু মাইন্ড করবেন না, ঠিক আছে? এই মেয়ে একদম ব্লক মারব কিন্তু। পারবেন আমাকে ব্লক মারতে? মারুন না, সমস্যা নেই। প্রয়োজনে অনেকগুলো সিম নিজের কাছে রাখব। তারপর আমিও দেখব কত ব্লক মারতে পারেন। শান্ত হাহুতাশ করে বলল, হায়রে কি দিনকাল এলো রে। সারা জীবন দেখে এসেছি ছেলেরা মেয়েদের পিছনে এভাবে আঠার মতো লেগে থাকে। এখানে দেখি সম্পূর্ণ উল্টোটা ঘটছে। নিহা বলল, যদি হয় আপনার মতো ছেলে তাহলে তো উল্টোটা ঘটারই কথা, তাই না শান্ত ভাই? এই মেয়ে এভাবে শান্ত ভাই বলে ডাকবে না। তাহলে কিভাবে ডাকবো শান্ত ভাই? এই একদম চুপ। ভাইয়া বলে ডাকবে। বুঝেছ? না, বুঝিনি। আমার ভাইয়া শুধু একজন। সেটা হচ্ছে আমার মায়ের পেটের আপন বড় ভাইয়া। এছাড়া আমার আর কোনো ভাইয়া নেই। তাই আপনাকে ভাই বলেই ডাকবো। বুঝেছেন শান্ত ভাই? আর একবার ভাই বলে টেনে ডাকলে কিন্তু ব্লক মারব। ভুলেও সে কাজ করতে যাবেন না। নয়তো এখন কি ডিস্টার্ব করছি এর থেকে দ্বিগুণ ডিস্টার্ব করব। আর আশা করি এতদিনে নিহাকে চিনে গিয়েছেন। নিহা যেটা বলে সেটাই করে থাকে হুহু। নিজের নামের বড়াই কত হুহু। ওই তো আপনার থেকেই শেখা। যাই হোক শান্ত ভাই, একটা কথা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, নেই। এক্স? না, তাও নেই। যাক, বাঁচা গেল। শান্ত বলল, আমার মতো ছেলেদের গার্লফ্রেন্ড এক্স থাকে নাকি? কে বলেছে থাকে না? সকল ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে। আমাদের মতো খারাপ ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না। পৃথিবীতে কি একা আপনিই খারাপ?
আর কি কোনো খারাপ ছেলে নেই? শুনুন শান্ত ভাই, আপনাদের মতো খারাপ ছেলেদেরকে ভালোবেসে সুপথে নিয়ে আসার জন্যই নিহাদের জন্ম হয় বুঝেছেন। শুধু শুধু কেন মিথ্যে মায়া বাড়াচ্ছ? কেন জেনে শুনে আগুনে ছাপ দিতে চাইছ? এখনো সময় আছে, সরে যাও। আমি অলরেডি আপনার দহনে পুড়ছি শান্ত ভাই। সরে যাওয়ার জন্য তো এগোইনি। তুমি আবেগের বশেই এমনটা করছো। আবেগে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্ক থেকে শান্ত নামটাও মুছে যাবে। ভুল বলেছেন শান্ত ভাই, এটা আবেগ নয়, এটাকে মায়া বলতে পারেন। মায়া একবার জন্মানো শুরু করলে সে মায়া কখনোই কাটার নয়, বরং দিন যাওয়ার সাথে সাথে মায়াও বাড়তে থাকে। সে মায়া রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ভালোবাসায় রূপ নেয়। তাই এই মায়া কাটারও নয়, আর শান্ত নামটাও মুছার নয়, কারণ শান্ত নামটা আমার মস্তিষ্কের সাথে সাথে হৃদয়েও গেঁথে রয়েছে। তাই এই নাম মৃত্যুর আগ অবধি কাটবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। নিহা নিজের মনের কথাগুলো বলে গিয়েছে, কিন্তু শান্ত যে এসব কিছুই শুনেনি সেটা নিহার বোধগম্য হয়নি। শান্ত নিজের কথাটা শেষ করেই লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, সেটা নিহা বুঝতে পারেনি। নিহার যখন কথা বলা শেষ হলো তখনই নিহা বুঝতে পারল শান্ত অনেক আগেই লাইন বিচ্ছিন্ন করেছে। নিহা দীর্ঘশ্বাস ফেলল। এই বকে যাওয়া মানবটার ভালোবাসা পেতে তার যে বেশ কাঠখড় পোড়াতে হবে সেটা সে বেশ বুঝতে পারল। তবে এই মানবটার মনের যে ভালোবাসার নামক একটা হৃদয় আছে সেটাও নিহা বুঝতে পারল। সময় লাগবে এই মানুষটার ভালোবাসা পেতে, তবে সমস্যা নেই। নিহা এই মানুষটার জন্য অপেক্ষা করতে প্রস্তুত। নিহা জানে তার এই অপেক্ষার প্রহর একদিন না একদিন ঠিকই ফুরবে, আর এই মানবটা তার ভালোবাসা নিয়ে নিহার দৌড়ে ফিরবেই। শুধু সময়ের অপেক্ষা। যে মানুষ ভালোবাসতে জানে সে মানুষ অপেক্ষাও করতে জানে। ভালোবাসা বাড়ার সাথে সাথে অপেক্ষা করার ধৈর্যটুকুও বেড়ে যায়। এই অপেক্ষা ভালোবাসা পাওয়ার অপেক্ষা, এই অপেক্ষা ভালোবাসার মানুষটাকে নিজের নামে পাওয়ার অপেক্ষা। তাই এই অপেক্ষা করতে মোটেও ক্লান্তি আসে না। নিহা অপেক্ষা করবে, এই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করবে। মানুষটা ফিরবে, ঠিক ফিরবে, এই আস্থা নিয়েই নিহা অপেক্ষার প্রহর গুনবে। 4 দিন পরের কথা। আজ সকালেই নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব চট্টগ্রাম থেকে রওনা হন নিজেদের বাসভবনের উদ্দেশ্যে। উনারা চলে যাওয়ার পর থেকেই রোদেলার খুব মন খারাপ লাগছে। বাসাটা কেমন ফাঁকা হয়ে গেল। তাহসিনও বাসায় নেই। এই খালি বাসায় যেন তার দম বন্ধ লাগছে। নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব যাওয়ার পর রোদেলার কাজে কাজেই সময় কেটে যায়। এরপর গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুম দেয়। ঘুম থেকে উঠে রাতে। ঘুম থেকে উঠার পরেই তার আর ভালো লাগছে না। উপন্যাসের বই নিয়ে বসেছিল, কিন্তু বই পড়াতেও মন বসছে না। কোনো কিছু না পেয়ে কান্না করা শুরু করলো। তার মনটা কেমন যেন ভারী লাগছে। কান্না করে মনটা হালকা করতে চাইছে। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। একা বাসায় তাকে সামলানোরও কেউ নেই। অনেকক্ষণ যাবৎ কান্না করার ফলে এখন তার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সে কান্নাভেজা চোখে বারান্দার দেয়ালে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার নিজের মায়ের কথা মনে পড়ছে। মনে পড়ছে রুহির কথা আর তার বাবার কথা। বাবা নিশ্চয়ই তাকে ছাড়া খুব ভালো আছেন। এখানে আসার পর থেকে তার বাবা তার কোনো খোঁজই নেন না। রোদেলাই 2-3 দিন ফোন করে খোঁজ নিয়েছে। যখন বুঝতে পারল এতে তার বাবা বিরক্ত হন তখন থেকে সেও আর ফোন করে খোঁজ নেয়নি। বাবা তাকে ছাড়া নিশ্চয়ই খুব শান্তিতে আছেন। তার যে একটা মেয়ে আছে সেটা নিশ্চয়ই ভুলে বসেছেন। রোদেলা আকাশের দিকে তাকিয়ে বলল, মা তুমি কেন চলে গেলে? তুমি না গেলে তো আমি আমার বাবার আদর থেকে আর বঞ্চিত হতাম না। সৎ মাটা বাবার জীবনে এসে আমাকে দূরে সরিয়ে দিল। তুমি থাকলে তো আর এমনটা হতো না। কেন চলে গেলে তুমি? বলো না মা, কেন চলে গেলে? থেমে, অবশ্য তোমাদের আদর থেকে বঞ্চিত হব দেখেই সৃষ্টিকর্তা আমার জীবনে অমন শ্বশুর শাশুড়ি দিয়েছেন। তারা কখনোই বুঝতে দেন না আমি তাদের রক্তের সম্পর্কের কেউ নই। আমাকে জানো তো খুব স্নেহ করেন, একদম নিজের সন্তানের মতো। ভাগ্য করে অমন শ্বশুর শাশুড়ি পেয়েছে। আল্লাহ উনাদেরকে ভালো রাখুক। রোদেলা অনেকটা সময় বারান্দায় সময় কাটালো। একটা সময় কাঁদতে কাঁদতে বারান্দার মেঝেতেই হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়ল। তাহসিন ফিরে রোদেলার এই অবস্থা দেখে আঁতকে উঠল। ওর লালচে আর ফোলা চোখ দেখে তাহসিনের বুকটা যেন মোচড়ে উঠল। রোদেলার এই অবস্থার কারণ জিজ্ঞেস করতেই জানতে পারল রোদেলার মায়ের কথা মনে পড়েছে। আর তাছাড়াও তার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বাসাটা ফাঁকা থাকায় এতটা কষ্ট লেগেছে। তাহসিন ওর কথা শুনে কি করবে বুঝে উঠতে পারল না। তাহসিন রোদেলাকে হাত মুখ ধুয়ে দিয়ে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিল এবং নিজেও খেল।
এরপর রুমে এসে রোদেলার মন খারাপ দেখে জিজ্ঞেস করল, কি করলে তোমার মন ভালো হবে? রোদেলা একটু ভাবল, তারপর বলল, এই রাতের সেনা নিবাসটা একটু ঘুরে দেখতে চাই। বাহিরের হাওয়া গায়ে মাখাতে চাই। আমাকে পুরো সেনানিবাসে ঘুরাবেন মাহমুদ সাহেব। তাহসিন একটু ভাবল, তারপর হাত বাড়িয়ে বলল, তাহলে তাই হোক, চলো তবে। রোদেলা তাহসিনের হাতের উপর হাত রাখলে তাহসিন রোদেলার নরম হাতখানা মুঠোতে পুরে হাঁটা শুরু করল। ল্যাম্পপোস্টের আলোতে পুরো ক্যান্টনমেন্ট আলোকিত হয়ে আছে। মাঝে মাঝে গাছের পাতা নড়ে শীতল হাওয়া দিয়ে যাচ্ছে। শীতল হাওয়া ওদের দুইজনের শরীর জুড়িয়ে দিচ্ছে। এই নীরব নিস্তব্ধতা ঘেরা জায়গাটিতে মোটেও রোদেলার ভয় করছে না, কারণ তার সাথে যে তার মাহমুদ সাহেব আছে। রোদেলার হাত এখনো তাহসিনের হাতের মুঠোতে। রোদেলা খুব শান্তি পাচ্ছে। এক নিমিষেই যেন রোদেলার মন ভালো হয়ে গেল। অবশেষে রোদেলা রিয়েলাইজ করতে পারল তার শত মন খারাপও এই মানুষটার কাছে টিকে থাকার নয়। এই মানুষটার সান্নিধ্যে মন খারাপরা যেন লেজ গুটিয়ে পালায়। এই মানুষটাই যেন তার মন খারাপের ঔষধ। পুরো ক্যান্টনমেন্ট ঘুরে তাহসিন রোদেলাকে নিয়ে ছোট্ট জলাশয়টার কাছে এলো। এই জলাশয়ে এখন পদ্মফুলে ভরে আছে। পদ্মবিলটার পানির উপর চাঁদের আলো পড়ছে। বাতাসে পানির ঢেউ দোলার সাথে সাথে চাঁদের আলো ঝলমাচ্ছে। দেখতে দারুণ লাগছে। রোদেলা পদ্মবিলে পা ডুবিয়ে বসল। তার দেখা দেখি তাহসিনও পা ডুবিয়ে বসল। দুইজন দুইজনের হাত ধরেই বসে আছে। রোদেলা তাহসিনের কাঁধে মাথা রেখে পদ্মফুলগুলোর দিকে তাকিয়ে রইল। আর তাহসিন চাঁদের দিকে তাকিয়ে রইল। দুইজনেই কিছুক্ষণ চুপ করে থাকল। অবশেষে নীরবতা ভাঙিয়ে কথা বলল রোদেলা। সে তাহসিনের কাঁধে মাথা রেখে বলল, জানেন তো মাহমুদ সাহেব, আমার এই ক্ষুনকো জীবনে আমি কখনো আশা করিনি আপনার মতো একজন মানুষকে পাব। মা মরে যাওয়ার পর কখনো সুখ জিনিসটার কথা ভাবিনি, ভাবার সময়ই পাইনি। যখন আপনার সাথে আমার বিয়ে ঠিক হলো তখন বিয়ে সম্পর্কে ওটাও ধারণা ছিল না। যেটুকু ধারণা পেয়েছি সবটাই ছিল ভয়ার্থ। সব মিলিয়ে নিজেই কেমন গুটিয়ে গেলাম। বিয়ের দিন যখন হইচই হলো যে আমার নাকি বিয়ে ভেঙে গিয়েছে, আমার নাকি আর বিয়ে হবে না, আমার কপাল পুড়ল। তখনও আমি ছিলাম শান্ত নির্জীব। অথচ এর আগেই কিন্তু কাজী সাহেব আমাকে দিয়ে কবুল বলিয়ে তবে আপনার কাছে গিয়েছিলেন। কবুল বলে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম। বলতে গেলে অর্ধেক বিয়ে তখনই হয়ে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতেও আমি কেমন চুপ হয়েছিলাম। অন্য কোনো মেয়ে হলে হয়তোবা তখনই কান্না করে দিত। অথচ আমার যেন কোনো অনুভূতি কাজ করছিল না। কি করা উচিত আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না। এত সব ভাবনার মাঝেই শুনলাম সকলের আলহামদুলিল্লাহ শব্দ। খুশির হুঙ্কার। বর নাকি কবুল বলেছে। বিয়ে নাকি ভাঙেনি, বিয়ে হয়ে গিয়েছে। কেউ কেউ এসে আমাকে মিষ্টিও খাইয়ে গেল। অথচ যাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম তাকে কিন্তু তখনও দেখিনি। না দেখেই বিয়ে করে নিলাম। বিয়ের দিন যখন আপনি আমাকে রেখেই বাসায় চলে এলেন তখন কেউ কেউ বললেন স্বামীর সুখ নাকি আমার ভাগ্যে নেই। আরো অনেক ধরনের কথাই শুনিয়েছে। আমিও আমার নিয়তি বলেই মেনে নিলাম। এইটুকু বলে একটু থামল। এরপর আবার বলা শুরু করল, বিয়ের প্রথম রাতে যখন আপনি ঘরে এলেন, আমার সাথে টুকটাক কথাবার্তা বললেন, আমার ধারণা কিছুটা বদলে গেল। মনে হলো মানুষটা অতটাও খারাপ নয়। মাত্র 4 দিনের পরিচয়ে আপনি আবার দূরে চলে গেলেন। এই 4 দিনের পরিচয়ের মানুষটার জন্য আমার মন যে কতটা পুড়েছে সেটা বলে বুঝাতে পারবো না। যখন অভিমান করে আপনার সাথে কথা বলা বন্ধ করেছি প্রতিটি রাতেই আমি কান্না করেছি। এরপর যে রাতে আমাকে সারপ্রাইজ দিতে আপনি বাসায় ফিরলেন, বিশ্বাস করেন মেজর, আমি খুব খুশি হয়েছিলাম। এতটা খুশি আমি হয়তোবা কখনোই হয়নি। সমুদ্রে যেয়ে আমার প্রতি আপনার এতটা যত্নে আমি ক্ষণে ক্ষণে মুগ্ধ হতাম। সমুদ্রে ভেসে যাওয়ার মুহূর্তে আপনি নিজের কথা না ভেবে আমাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিলেন। এরপর আমাকে পারে এনে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে রাখলেন, যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। আমাকে হারানোর এতটা ভয় পেলেন। আমি তখনই বুঝে গিয়েছি আপনি আমাকে ভালোবাসেন। আমার ভালোবাসাটুকু তখনও আমি টের পাইনি। টের পেলাম যেদিন আপনি ফের ক্যান্টনমেন্টে ফিরে আসেন। আর আমার অন্তর যেন পুড়ে যায়। এরপর দিন থেকে কিছুক্ষণ বাদে বাদেই আপনাকে খুঁজতাম। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কাঁদতাম। আপনার হাতটা একটু ধরতে চাইতাম। হুটহাট আমাকে লজ্জায় ফেলার কথাগুলো ভেবে কখনো হেসে ফেলতাম। এই হাসির মাঝেই আবার কেঁদে উঠতাম। কখনো কখনো কাঁদতে কাঁদতে রাত কেটে যেত। মন চাইতো আপনার কাছে ছুটতে চাই। নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হতো।
তখনই আমি একটু একটু করে বুঝতে পারি আমি হয়তোবা আপনাকে ভালোবাসি। এইরকম করে প্রায় একটা মাস কাটল। এরপর তো মা আর বাবার জন্যই আপনার কাছে আসা, এখানে এসে আস্তে আস্তে আপনাকে চেনা, তারপর বন্ধুত্ব, এরপর ভালোবাসা। অবশ্য এখানে এসে আমি পুরোপুরি সিওর হই আমি যে আপনাকে কি পরিমাণ ভালোবেসে ফেলেছি। সেদিন যখন রাতে আপনি বাসায় ফিরলেন না, আপনাকে হারানোর ভয় আমাকে চেপে ধরেছিল, সেদিনই আমি বুঝে গিয়েছি এই রোদেলা তার মেজরকে ভয়াবহ ভালোবেসে ফেলেছে। সেদিনই বুঝে গিয়েছি আপনাকে ছাড়া আমি একটা রাতও কাটাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। থেমে আমাদের এই প্রায় 1 বছরের সংসার জীবনে এসে আজ আমার বলতে ইচ্ছে করছে আমি ভাগ্য করে আপনাকে পেয়েছি। নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি যার ফলে আপনাকে পেয়েছি। এই তো আর কটা দিন বাদেই আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হয়ে যাবে। এই 1 বছরে আমাদের মাঝে কত রাগ অভিমান হয়েছে। যদিও আমি বেশি অভিমান করেছি, তাও আপনার থেকে দূরে থাকা অবস্থাতে। এইখানে এসে তোর রাগ অভিমান কোনোটাই হয়নি। সে যাই হোক, রাগ অভিমান ভালোবাসা সব মিলিয়েই তো সংসার, তাই না? আপনি আমার জীবনে না এলে আমি বুঝতেই পারতাম না সুখ কি জিনিস, আর না পেতাম ভাগ্য করে অমন শ্বশুর শাশুড়ি। বিয়ের আগে ভাবতাম আমার মতো হতভাগিনী আর দুটো হয়তো নেই, অথচ আপনাকে পেয়ে মনে হলো আমার মতো ভাগ্যবতী কয়জন আছে। আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে হয়। অবশ্যই আমি সুখী মানবী। যে মেয়ের স্বামী তার সুখ দুঃখের সাথী, ইচ্ছাপূরণের সাথী, সে মেয়ে ভাগ্যবতী না হয়ে পারে কি? রোদেলা থামল। এতক্ষণ পদ্মফুলের দিকে তাকিয়েই কথাগুলো বলেছে, আর তাহসিন চাঁদের থেকে চোখ সরিয়ে রোদেলার দিকে তাকিয়ে মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলো শুনছিল। রোদেলা এবার তাহসিনের দিকে সরাসরি তাকালো, বলল, জনাব মাহমুদ, আপনার মায়মুন আপনাকে অনেক বেশি ভালোবাসে, নিজের থেকেও বেশি। আপনি মানুষটা সবসময় আপনার মায়মুনের পাশে থেকে যান। আপনি বিহীন আপনার মায়মুন কখনোই যে ভালো থাকবে না, কষ্ট করে হলেও সবসময় তাকে ভালোবেসে যায়। তাহসিন 2 হাতের আঁচলে রোদেলার গাল টেনে এনে কপালে চুমু খেল। তারপর বলল, তোমার জনাব যে তোমাকে বড্ড ভালোবাসে এবং সে প্রতিশ্রুতি দিচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে তোমার পাশে থেকে যাবে মায়মুন। থেমে, জানো তো মায়মুন, আমিও কিন্তু বিয়ের আগে তোমাকে দেখিনি। মায়ের উপরই সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। মায়ের পছন্দের পাত্রী ছিলে তুমি। এরপর যেদিন বিয়ে করতে গেলাম সেদিন শুনলাম তোমার 18 বছর হয়নি। এটা শুনে নিজের রাগ সামলাতে পারলাম না। আমি একজন মেজর হয়ে কি করে বাল্যবিবাহ করি? আর আমার সাথে তোমার বয়সের ডিফারেন্স ছিল গুনে গুনে 12 বছরের। বেশ ছোট তুমি আমার থেকে। সবটা ভেবেই আমি ওই মুহূর্তে জানাই বিয়ে করব না। এরপর মা আমাকে অনেক বুঝিয়ে রাজি করান। বিয়ে করার পর পরই উপরমহল থেকে কিছু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যায়, যার দরুন তোমাকে রেখেই আমার আগে ফিরতে হয়। আমার উচিত ছিল তোমাকে জানিয়ে ফিরা, বাট সেই মুহূর্তে মাথায় রাগ ছিল। বলতে গেলে নিজের ইচ্ছের বিরুদ্ধে যে এই বিয়েটা করি, তাই অতশত না ভেবেই বাসায় চলে আসি। এবার বিয়ের প্রথম রাতে যখন রুমে ঢুকে তোমাকে দেখি তখনই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। এরপর যখন তুমি আমার হাতের আঙুলটা আঁকড়ে ধরে ঘুমালে তখন কিন্তু আমি জেগেই ছিলাম, তুমি বুঝতে পারোনি। যে মেয়েটা আমাকে এভাবে আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমুচ্ছে তাকে কি করে ভালো না বেসে থাকা যায় বলো? সে রাতেই আমি বুঝে ফেলি এই ছোট্ট কিশোরী আমার হৃদয়ে জায়গা করে নিবে। জানো তো, তোমাকে রেখে যখন এখানে চলে আসি তখন আমার নিজের কাছেও বেশ কষ্ট লাগছিল, কিন্তু কিছুই যে করার ছিল না। তোমার অভিমান ছিল তোমার সাথে আমি কথা বলতাম না কেন, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে কথা বললেই আমার কষ্ট হতো। এর উপর তুমি যখন কাঁদতে আরো বেশি খারাপ লাগতো। মন চাইতো সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ছুটতে চাই, কিন্তু সেটা সম্ভব ছিল না। তোমার সাথে কথা বললে নিজেকে আমি সামলাতে পারতাম না, এই জন্যই আমি কথা বলতাম না, আর সময়ও তো পেতাম না। জানো তো, তোমাকে যেদিন সারপ্রাইজ দিতে চাই সেদিন তুমি ঘুমাচ্ছিলে। আমি মন ভরে ওই আবছা আলোতে আমার মায়ামুনের মায়াবী চেহারাটা দেখি। তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়টাও ছিল দারুণ, কিন্তু যখন তুমি সমুদ্রের ঢেউয়ের সাথে বাঁচার যুদ্ধ করছিলে সেটা দেখেই যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই তো অমন করে তোমাকে জড়িয়ে রাখা। এরপর রাগ যে দেখানো দুইটাই ছিল মাথা গরমের ফল। আর বিশেষ করে যেন সেকেন্ড টাইম যেন এমন ভুল না করো। সেদিন যখন তুমি নিজের মুখে বললে তুমি আমাকে মিস করো, বিশ্বাস করো ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি তোমার কাছেই থেকে চাই।
আমার নিজের মনের বিরুদ্ধে কতটা যুদ্ধ করে এখানে ফিরে আসলাম সেটা একমাত্র আমিই জানি। সেদিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমি এই প্রফেশনে না আসলেই ভালো হতো। অন্তত আমাদের সম্পর্কে দূরত্বের এই বেড়াজালটা থাকতো না। এখানে আসার পর যখনই একটু সময় পেতাম তখনই সমুদ্র সৈকতে তোলা আমাদের সেই ছবিগুলো দেখতাম, তোমার একার ছবিগুলোও দেখতাম আর খুবই মিস করতাম। থেমে, জানো তো বাবা যেদিন তোমাকে এখানে নিয়ে এসেছে সেদিন আমি খুবই খুশি হয়েছি। এতটাই খুশি হয়েছি যে সেদিন আমার ঠোঁট থেকে একটাবারের জন্য হাসি সরেনি। এমন হাসি খুশি চেহারা আমার সাথে সৈনিকরাও কখনোই দেখেনি। আমার অবস্থা দেখে তারা নিতান্তই অবাক হয়েছে। আমি নিজের অনুভূতিটা লুকাতে চেয়েও পারিনি। তাহলে ভাবো কতটা খুশি হয়েছিলাম। বাবা আর মাকে তো অনেক ধন্যবাদ। তারা যদি এই উদ্যোগটা না নিত তবে আমার আর তোমার মাঝে দূরত্বের এই দেয়ালটা থেকেই যেত। না হতো দুইজন দুইজনকে চেনা, আর না এতটা কাছাকাছি আসা হতো। রোদেলা চুটি করে তাহসিনের কাঁধেই মাথা রেখে বসে রইল। তাহসিন বলল, চলো মাইমুন রুমে চলো, অনেক রাত হয়েছে। রোদেলা বলল, যেতে ভালো লাগছে না, এভাবেই একটু থাকি। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে বলল, সাপ এসে পায়ে কামড় দিলে আমি কিন্তু কিছু জানি না। রোদেলা ভাব নিয়ে বলল, শুনুন, আমি গ্রামের মেয়ে, ওইসব সাপ টাপকে ভয় পাই না। তাহসিন অবাক হয়ে বলল, সত্যিই পাও না? রোদেলা বলল, সাপ আবার ভয় পায় না এমন কেউ আছেন নাকি? খুব ভয় পাই, কিন্তু এখন আপনি আছেন বলে ভয় পাচ্ছি না। আর আপনি যে রুমে যাওয়ার জন্যই এমনটা বললেন সেটা কি আমি বুঝিনি। তাহসিন ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তার মানে তুমি রুমে যাবে না? রোদেলা ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না, যাব না। লাস্টবারের মতো জিজ্ঞেস করছি, যাবে না তুমি? রোদেলা এবারও ডানে বামে মাথা নাড়ল। সে যাবে না। তাহসিন জলাশয় থেকে পা উঠিয়ে হাঁটুর কাছে উঠানো ট্রাউজার পা অবধি নামিয়ে নিল। এরপর পরনের টি শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। রোদেলা কপালে ভাঁজ ফেলে বলল, এ কি আপনি উঠে গেলেন কেন? আপনি কি আমাকে রেখেই চলে যাবেন নাকি? তাহসিন বলল, আগে না ম্যাডাম, আপনাকে নিয়েই যাব। কিন্তু আমি তো যাব। আর কিছু বলতে পারল না। তার আগেই তাহসিন নুয়ে রোদেলাকে পাজাকোলে করে নিয়ে হাঁটা শুরু করল। ঘটনার আকস্মিকতায় রোদেলা বোকা বনে গেল। হুঁশ ফিরতেই তাহসিনের বুকে আলতো কিল খুশি মেরে হাত পা ছড়ানোর চেষ্টা করতে করতে বলল, অসভ্য লোক কোথাকার। এভাবে না বলে কোলে তুলে নিল। নামান, আমাকে নামান। কেউ দেখলে কি ভাববেছে? কেউ দেখছে না মাইমুন। আর দেখলেই বাকি। তাহসিন মাহমুদ তার বাচ্চা বউকে কোলে করে নিয়ে যাচ্ছে। এখানে ভাবা ভাবির কি আছে? আমি মোটেও বাচ্চা না। আমার 18 বছর হয়ে গেছে। তাতে কি? আমার কাছে তো বাচ্চাই। আমার থেকে 12 বছরের ছোট তুমি। ইস, আসছে রে বয়সের বড়াই করতে। বড় ভাই যেন। তাহসিন দাঁড়িয়ে গেল। মাথা নিচু করে রোদেলার চোখে চোখ রেখে বলল, কি বললে তুমি? বড় ভাই? আর একবার এই কথাটা উচ্চারণ করলে কিন্তু কোল থেকে ফেলে দিব। রোদেলা খিলখিল করে হেসে ফেলল। বলল, লোকে তখন বলবে মেজরের বউয়ের কোমর ভাঙা। শুনতে ভালো লাগবে। বললে বলুক, আমার বউ আমি বুঝে নিব। রোদেলা এবারও হাসল। হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল, তাহলে ফেলে দিন। আমিও দেখি সেই সাহস আছে নাকি। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে ছাকি মারলে রোদেলা খিলখিল করে হেসে ফেলল। বলল, জানতাম তো আপনি পারবেন না। ওইটুকু সাহস আপনার নেই। এবার তাহসিনও হেসে ফেলল। ফের হাঁটা দিল। বলল, কেউ কি নিজের হৃদয়ের অংশটুকুকে এভাবে ফেলে দিতে পারে? জানি তো। সেজন্যই তো ভয় পেলাম না। বুদ্ধিমতী নারী। রোদেলা হাসল। কোলে থাকা অবস্থাতেই তাহসিনের গলা জড়িয়ে বলল, এই বড় বেলায় এসে কোলে চড়তে খুব একটা খারাপ লাগছে না। মনে হচ্ছে যেন আমি সেই ছোট্টি আছি। তাহলে তো সকাল বিকাল এভাবেই তোমাকে কোলে নিয়ে ঘুরতে হবে। একদিকে যেমন তুমি ছোট্টবেলার ফিল পাবে, অন্যদিকে আমার আর কষ্ট করে ব্যায়াম করতে হবে না। তোমাকে কোলে নিয়ে 2 পাক দিলেই ব্যায়াম হয়ে যাবে। কি বলো, ভালো হবে না? তাহসিনের কথা শুনে রোদেলা হেসে ফেলল। বলল, তাহলে তো মন্দ হয় না। তাহসিনও হেসে ফেলল। রোদেলার মনে হলে মুহূর্তটা এখানেই থেমে গেলে মন্দ হয় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে এই মুহূর্তটা অন্যতম সুন্দর। যখন প্রিয় মানুষ দুইজনেই একসঙ্গে হাসে, দুইজনেরই ঠোঁট জুড়ে হাসির ঝলকানি বয়ে যায়। এর চেয়ে সুন্দর মুহূর্ত দ্বিতীয়টি কি আছে? এই রকম মুহূর্তটা যে এতটা সুন্দর হয় সেটা রোদেলার অজানা ছিল। আজ এই রকম মুহূর্তের সাথে পরিচিত হতে পেরে সে বিমুগ্ধ এবং খুবই আনন্দিত। তখন ভোর 6টা।
রোদেলা তাহসিনের সাথে আজ মাঠে এসেছে। ভোর ভোর সেনাদলের সকলকে পুরো মাঠ জুড়ে দৌড়াতে হয়। এটাই যে নিয়ম। তারা সময়ের প্রতি খুবই কঠোর। সময় একটু এদিক ওদিক হয় না। সব কাজই যেন সময় ধরে হয়। বিশাল লাইন জুড়ে শারীরিকভাবে সকল সেনাবাহিনী দাঁড়িয়েছিল। 6টা বাজতেই সকলে দৌড়াতে শুরু করল। রোদেলা মাঠের লাইনের এপাশে দাঁড়িয়ে সেটাই দেখতে লাগলো। হাতে তার ঠান্ডা পানির বোতল। বিশাল মাঠে সেনাবাহিনীর প্রতিটি সদস্য কয়েক পা ঘুরল। দৌড়ানোর সময়টুকু শেষ হতেই তাহসিন ঘামার্ত শরীর নিয়ে মাঠের এপাশে আসলো, যেখানে তার মায়মুন দাঁড়িয়ে আছে। তাহসিনের মুখ চুইয়ে ঘাম পড়ছে। হাত পিঠ সবই ঘেমে নিয়ে একাকার। তাহসিন এসে রোদেলার শাড়ির আঁচল দিয়ে ক্লিন শেভ করা মুখটি মুছতে লাগলো। মুখটুকু মুছে রোদেলার থেকে পানির বোতলখানা নিয়ে পরম তৃপ্তিতে পানি খেতে লাগলো। এই মুহূর্তে যেন পানিটাই অমৃতের ন্যায় লাগছে। পানি কিছুটা নিজের মাথাতেও ঢালল। রোদেলা নিজের শাড়ির আঁচল টেনে তাহসিনের ছোট ছোট ভেজা চুলগুলো পরম যত্নে মুছে দিল। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে হাসল। অতঃপর বলল, এইরকম করে বউয়ের যত্ন পেতেও কপাল লাগে। আমার কপালটা কত ভালো তাই না রোদেলা? তাহসিন ইচ্ছে করে রোদেলা বলে ডাকল। দেখতে চাইল রোদেলা এই ডাক কেমন করে নেয়। রোদেলা খেপে গেল। রাগী কণ্ঠে বলল, এই কে রোদেলা? তাহসিন ভাবলেশহীন ভাবেই বলল, কে আর? তুমি তো রোদেলা। দেখুন ঠিক হচ্ছে না কিন্তু। এ বাবা, আমি আবার কি করলাম? আপনি জানেন না কি করেছেন? আমাকে কেন রোদেলা বলে ডাকলেন? হ্যাঁ, ও বুঝেছি তো। পুরনো হয়ে যাচ্ছি কিনা, তাই তো এই নামে ডাকা, তাই না? তাহসিন রোদেলার কথা শুনে হেসে ফেলল। রোদেলা নাক কুচকে বুকে আড়াআড়িভাবে হাত বেঁধে বলল, ইদানিং আপনি একটু বেশি হাসছেন। তাহসিন হাসতে হাসতেই বলল, কারণ বউ বেশি আদরে রাখছে তো তাই হাসছি। একদম কথা ঘুরাবেন না। বলুন কেন ডাকলেন? রোদেলা বলে। তাহসিন মাঠে বসে থেকেই বলল, তোমাকে একটু রাগানোর জন্যই। আমি কি পাগল? আমাকে রাগাবেন কেন? তাহসিন কানে ধরে বলল, সরি বাবা, ভুল হয়েছে আমার। লজ্জা লাগছে না? আশেপাশে আপনার সিনিয়র জুনিয়র সবাই আছে। কানে ধরছেন কেন? লজ্জা লাগবে কেন? বউয়ের কাছে সবাই বেজাবিড়াল বুঝাছ মাইমুন। এবারের মতো মাফ করলাম। আর একদিনও যদি মাইমুন না ডেকে রোদেলা বলে ডাকেন, তবে আপনার খবর আছে এই বলে রাখলাম আমি। কয়টার খবর ম্যাডাম? আবার ফাজলামো? তাহসিন উঠে দাঁড়ালো। তারপর বলল, আচ্ছা আপাতত আর ফাজলামো করছি না। চলে যাচ্ছি আমি ক্যাম্পে। তুমি বাসায় চলে যাও। বাকি রাগটুকু তুলে রাখো। আমিও আমার ফাজলামোগুলো তুলে রাখলাম। রাতে এসে আবার শুরু হবে, ঠিক আছে? খুশসেই অপেক্ষাতেই থাকেন। যাচ্ছি আমি। ঠিক আছে ম্যাডাম। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। দেখি, চেষ্টা করব। তাহসিন চলে গেল। রোদেলাও চলে এলো। কাল থেকে তার কলেজ খোলা। এই সময়টাতে রান্না বান্না নিয়েই সে ব্যস্ত থাকবে। আজ সময় পেয়েই তাহসিন নিয়ে এলো তাকে। সময়টা কেটে গেল সুন্দরভাবে। এবার বাসায় যে রান্না বসাতে হবে। 1 সপ্তাহ বন্ধের পর আজ রোদেলা আর নিহা কলেজে এলো। রোদেলা আর নিহারও দেখা হলো 1 সপ্তাহ পর। নিহার তো অনেক কথাই জমে আছে। রোদেলাকে সামনাসামনি বলবে বলেই ফোনে বলেনি। রোদেলা আশা থেকে নিহা গল্প জুড়ে দিয়েছে। গল্পের মুখ্য বিষয় শান্ত। এই অবধি শান্তর কাহিনী নিহা বলে যাচ্ছে। শান্তর ফোন নাম্বার কি করে জোগাড় করলো, কিভাবে আইডিতে অ্যাড হলো, কি কথা হলো সেসবই। গত 4 দিন রোজ নিয়ম করে শান্তর সাথে তার ফোনে কথা হচ্ছে। রোদেলা শুনে বলল, তুমি কি সবকিছু ভেবে চিন্তেই এগোচ্ছ নিহা? রোজ সবকিছু ভেবেই এগোলাম। আমি ভেবে দেখেছি এই মানুষটাকে ছাড়া আমার চলবে না। এই মানুষটাকে যেমন আমার প্রয়োজন, তেমনি এই মানুষটারও আমাকে খুব প্রয়োজন। এই মানুষটাকে উপর থেকে যেমন বখাতে খারাপ মনে হয়, সে কিন্তু ততটা খারাপ না। রোদ, ট্রাস্ট মি, মানুষটা মনের দিক থেকে খুবই ভালো। আর জানো তো, রোদ ভিলেনরা সবার কাছে ভিলেন হলেও নিজের ভালোবাসার কাছে ভালোবাসা হয়েই ধরা দেয়। গোটা জাতি তাদের ভয়ে গুটিয়ে থাকলেও তারা কিন্তু ভালোবাসার মানুষটার কাছে ভীতু। তারা যেন তখন শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। আর জানো তো, এমন বখাটে উন্মাদদের ভালোবাসাই কিন্তু খাঁটি হয়ে থাকে। তারা হয়তো প্রকাশ করতে পারে না কিংবা প্রকাশ করে না, তবে তারা যাকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে। আর তারা যেকোনো ভাবেই সে ভালোবাসার মানুষটাকে নিজের করে নেয়। প্রয়োজনে গোটা বিশ্বের সাথেও লড়াই করে ভালোবাসার মানুষটাকে এক প্রকার ছিনিয়ে নেয়। তাদের কাছে থাকে না পরিবারের অজুহাত দিয়ে ছেড়ে চলে যাওয়া, কিংবা বেকারত্বের অজুহাত দিয়ে মানুষটাকে দূরে ঠেলে দেওয়া। রোদেলা বলল, আমার বান্ধবীটা যে শান্ত ভাইয়ের প্রেমে ভালোই মজেছে সেটা খুব ভালো বুঝতে পারছি।
শান্ত ভাইয়ার প্রেমে পড়ে তিনি প্রেম বিশেষজ্ঞ কমিটিতে যোগদান করেছেন সেটা বুঝতে পারছি। নিহা হাসল। রোদেলা নিহার কাঁধে হাত রেখে বলল, এগিয়ে যাও নিহা। যেহেতু তোমার মন টানছে সেহেতু মনের জোর দিয়েই এগিয়ে যাও। আর দোয়া করি শান্ত ভাইয়ার ভালোবাসা পেয়ে জয়ী হয়ে ফিরো। ক্লাস শেষে নিহা আর রোদেলা একসাথে বের হলেও আজ আর একসাথে রিকশা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা হওয়া হলো না। নিহা রোদেলাকে রাস্তা অবধি এগিয়ে দিয়ে ফের কলেজ গেটের কাছে এলো, কারণ সে শান্তর সাথে দেখা করবে। রোদেলা আর দাঁড়ালো না। ওরা দুইজন কথাবার্তা বলবে, রোদেলা দাঁড়িয়ে থাকবে। বিষয়টা নিজের কাছেই দৃষ্টিকটু লাগে। যতই ওদের মাঝে প্রেমের সম্পর্ক না হোক তবুও তো কেমন লজ্জাজনক ব্যাপার হবে। তাই রোদেলা এসে পড়ল। নিহা গেটের কাছে এসে এদিক ওদিক তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে পেল না। নিহা ফের কলেজের ভেতরে ঢুকল। শান্তর ক্লাসের সামনেও গেল, কিন্তু সেখানেও পেল না। নিহার মনটাই খারাপ হয়ে গেল। পুরো কলেজে শান্তকে খুঁজল, কিন্তু পেল না। সে আশাহত হয়ে মাঠ পেরিয়ে গেট দিয়ে বাহিরে বেরিয়ে এলো। রাস্তার ধারের টঙের দোকানটাতেও চোখ বুলালো। সে তো কাল রাতেই শান্তকে বলে রেখেছিল আজ তার ক্লাস আছে। শান্ত যেন আজ কলেজে আছে। শান্ত অবশ্য তখনই বলে দিয়েছিল আসবে না, কিন্তু নিহার বিশ্বাস ছিল শান্ত ঠিক আসবে। কিন্তু নিহার বিশ্বাস ভুল প্রমাণিত করে শান্ত সত্যিই আজ আসলো না। নিহার সাথে দেখা দিল না। নিহা গেটের বাহিরে এসে যেই না শান্তকে কল দিতে যাবে ঠিক তখনই রাস্তার ওপারে হইচই শুনে এগিয়ে গেল। আর যে যা দেখতে পেল তা দেখেই নিহা অবাক হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। শান্ত একটা ছেলেকে মারছে। তা দেখেই নিহার মারাত্মক জেদ উঠল। কেন সবসময় ওকে মারামারি করতেই হবে? নিহা এগিয়ে যেত, কিন্তু এতগুলো মানুষকে পেরিয়ে এগিয়ে গেলে শান্ত নির্ঘাত তাকে অপমান করবে। সেটা মোটেও ভালো দেখাবে না। শান্ত ছেলেটাকে মারছে আর অশ্রাব্য ভাষায় বকছে। নিহার এসব কিছুই ভালো লাগছে না। নিহা মন বেজার করে বাসায় চলে এলো। এসে কলেজের পোশাক চেঞ্জ না করেই বিছানায় চুপচাপ শুয়ে রইল। সে কি ঠিক পথে এগোচ্ছে? এই ছেলেটাকে কি আসলেই ভালো পথে আনা সম্ভব? নিহা যে এখনোই ক্লান্ত হয়ে পড়ছে। কেন এই ছেলেটার সাথে তার দেখা হলো? নিজেকে বেশ ক্লান্ত লাগছে। কিছুই ভালো লাগছে না তার। সবকিছু অসহ্য ঠেকেছে। তাহসিন বাসায় ফিরলে রোদেলা কোনো কথা বলল না। তাহসিনের ঠিক বোধগম্য হলো না রোদেলা কেন এত চুপচাপ। বার দুয়েক জিজ্ঞেস করলেও এর কোনো উত্তর মিলল না। রোদেলা তাহসিনকে ভাত দিয়ে নিজেও চুপচাপ খেয়ে নিল। এরপর রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে রইল। তাহসিন বিছানায় বসে ফোনে কিছু কাজ সারল। এরপর রোদেলাকে ডাকল, মাইমুন, এখানে এসো। রোদেলা বলল, পারবো না। তাহসিন যেন বোকা বনে গেল। কি হলো হুট করে? তাহসিন বলল, কি হয়েছে তোমার? কিছু না। তোমাদের মেয়েদের কি এক স্বভাব? কিছু হলে জিজ্ঞেস করলে বলবে কিছু না, জানি না। এই শব্দ ছাড়া অন্য কিছু তো বলবেই না। এই দিকে জিজ্ঞেস না করলেও মুখ ফুলাবে। বলবে কেন? কারণ জিজ্ঞেস করা হয়নি। এখন বলো আমরা অসহায় পুরুষেরা কোন দিকে যাব? রোদেলা বারান্দা থেকে এসে দুই হাত কোমরে গুজে বলল, এই কি বললেন আপনি? আমার আগে কয়েকটা মেয়েকে সামাল দিয়েছেন যে মেয়েদের সম্পর্কে এত কিছু জানেন। হো, তুমি তো আমার জীবনের প্রথম নারী। কিন্তু জানো তো তোমার আগেও আমার মাকে দেখেছি। আমার মাও বাবার সাথে ঠিক এমনটাই করত। তার থেকেই জানা। কাজ করে কুল পাই না, আবার কিনা কত মেয়েদেরকে সামাল দিব। হো, কি হয়েছে বলবে তুমি? সকালে কি বলেছেন মনে আছে? তাহসিন একটু ভাবতেই মনে পড়ে গেল সকালের কথা। কপাল চাপড়ে হাহুতাশ করে বলল, অতি সামান্য ঘটনার রেশ ধরে তুমি এখনো রেগে আছো মাইমুন। রোদেলা কপাল কুঁচকে বলল, অতি সামান্য ঘটনা? শুনুন মাহমুদ সাহেব, এটা আপনার কাছে অতি সামান্য ঘটনা হলেও আমার কাছে মোটেও তা নয়। আপনি আমাকে মাইমুন বলে ডেকে এসেছেন। এই প্রথম বারোই রোদেলা বলে ডেকেছেন। কেন ডাকবেন? তখনই তো বললাম দুষ্টামি করে ডেকেছি। কেন দুষ্টামি করবেন? তাহসিন ভাবলেশহীন ভাবে বলল, কারণ আমার ইচ্ছা। আপনার ইচ্ছে হলেই এমন দুষ্টামি করতে পারেন না। তাহসিন রোদেলার দিকে তাকালো। তারপর বলল, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাইছো মাইমুন? রোদেলা এবার ঢোক গিল। তারপর আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি, আগে যখন দূরে ছিলাম তখন তো অভিমান করতাম, রাগ দেখাতাম। কিন্তু আমাদের মাঝে তো কখনোই ঝগড়া হয়নি। তাই একটু ঝগড়ার ফিলিংসটা নিতে চাইছিলাম। ভালো লাগছে না। খুব ঝগড়া করতে ইচ্ছে করছে মাহমুদ সাহেব। প্লিজ ক্যারি অন। তাহসিন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অতঃপর রোদেলার হাত ধরে টেনে এনে কাছে এনে নিজের কোলে বসালো। এরপর দুই হাত দিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আমি ঝগড়া করতে পারি না মাইমুন।
তাহলে কি পারেন? তাহসিন রোদেলার চুলে মুখ ডুবিয়ে হাসকি স্বরে বলল, আদর করতে। ব্যাস রোদেলা গলা বাজিয়ে এক মুহূর্তেই ফুস। এখন সে কুণ্ঠায় যেন জমে যাচ্ছে। তাহসিনের থেকে ছাড়া পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাহসিন কি ছাড়ার পাত্র? তাহসিন রোদেলাকে শক্ত করেই জড়িয়ে রাখল। রাত ঘনিয়ে এলো, কিন্তু আজ আর নিহা শান্তকে ফোন করল না। অভিমান নিয়েই সে ঘুমানোর চেষ্টা করল। যখনই দু চোখের পাতা লেগে এলো তখনই তার ফোনটা সশব্দে বেজে উঠল। নিহা ফোন রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠেই সালাম দিয়ে শুধালো, কে বলছেন? অশান্ত বলছি। ছাতার মাথা। অশান্ত কি কারো নাম হয় নাকি? কথাটা বলে নিহা থেমে গেল। তার মাথায় শান্তর নামটা ভেসে উঠল। ঘুম ঘুম চোখেই ফোনের স্ক্রিনে চোখ বুলালো, আর যখন বুঝতে পারল শান্ত তাকে ফোন করেছে তার চোখ থেকে ঘুম পুরো উধাও। নিহা উঠে বসল, বলল, শান্ত ভাই আপনি আপনি সত্যিই ফোন করেছেন? না স্বপ্নে ফোন করেছি। ধুর দুষ্টামি করবেন না তো। যাই হোক আপনি ফোন কেন করেছেন? প্রতিদিন তুমি যে কারণে ফোন করো সে কারণেই। আমি তো আপনাকে জ্বালানোর জন্যই ফোন করি। তাহলে আমিও তাই। তো ব্যাপার কি? আজ যে শান্তকে ডিস্টার্ব না করেই ঘুমের রাজ্যে পাড়ি দিলে। শান্তকে ডিস্টার্ব না করেও তোমার ঘুম আসে বুঝি? ঘুম আসে কারণ আমি আপনার সাথে রাগ করেছি। কেন রাগ করেছ? দেখা করেছিলেন আপনি আজ। আমার কি দেখা করার কথা ছিল? অবশ্যই ছিল। আমি বলেছি আপনাকে আসতে। অবশ্য আপনি বলেছিলেন আসবেন না, কিন্তু আমি তো এসেছিলাম। ঘুম এসেছিলেন তো? মারামারি করতেই এসেছিলেন? আমি তো কলেজের উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু পথিমধ্যে একটা ছেলের সাথে ক্যাচাল লেগে গেল, তাই তো ঝামেলাটা বাঁধলাম। এরপর কলেজে যেয়ে তোমাকে আর পাইনি তো। আমি তখন কলেজে থাকলে তো আমাকে পাবেন। আপনাকে মারামারি করতে দেখেই চলে এসেছি আমি। কেন শান্ত ভাই? আপনাকেই কেন এই মারামারি ঝামেলা এসবের মধ্যে থাকতে হবে? কেন বলুন? এগুলো না করলে কি আপনার ঘুম আসে না? আমার কি দোষ? আমাকে দেখলেই মানুষের চুলকানি শুরু হয়ে যায়। তাদের মার খেতে ইচ্ছে করে। ঘুম মানুষের তো আর কাজ নেই তাই না? আচ্ছা আজকে যে ছেলেটাকে মেরেছিলেন তাকে কেন মেরেছিলেন? কি অন্যায় ছিল তার? দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, ছেলেটা একদম আমার গায়ের সাথে লেগে গেল। হাতে সিগারেট টানতে টানতে গেল, অথচ আমাকে সালামও দিল না। আমার সামনেই সিগারেট খেতে খেতে যাচ্ছিল, তাই মেরেছি। আরে বড় ভাইয়ের মতো শাসন করে দিয়েছি। এরপর থেকে যেন দেখা হলে বেয়াদবি না করে সালাম ঠুকে যায়। তুমি ওসবে মাথা ঘামিও না। শুনুন শান্ত ভাই, সম্মান জিনিসটা না চেয়ে নেওয়ার জিনিস না। এটা মানুষের ভালো কাজে অটোমেটিক এসে পড়ে। আপনি কি মনে করেন আপনাকে যারা সালাম ঠুকে তারা খুব মান্য করে আপনাকে? আরে না শান্ত ভাই, তারা সামনে আপনাকে আসতে যেতে ঠিকই সালাম দেয়, কিন্তু পিছে পিছে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। আর যারা ভালো কাজ করে সম্মান অর্জন করে তাদেরকে মানুষ সামনে পেছনে সবসময়ই সম্মান করে যায়। আপনি মানুষের উপকার করুন, দেখবেন মানুষ আপনাকে এমনি সম্মান করবে। আপনার চেয়ে নিতে হবে না। ছোটদের সাথে বড় ভাইয়ের মতো স্নেহভরা ব্যবহার করুন, দেখবেন তারা আপনাকে বড় ভাইয়ের মতোই সম্মান করবে। আচ্ছা আপনি নিজেই ভাবুন তো, আপনার বাবা দাদার বয়সী লোকেরা আপনাকে ভয় পেয়ে গুটিয়ে থাকে। আপনার ভয়ে সর্বদা তটস্থ থাকে, অথচ অমন বয়সী মানুষরা আপনার মাথায় স্নেহের হাত বুলিয়ে দোয়া দেওয়ার কথা। ভাবতে পারছেন শান্ত ভাই আপনি? শান্ত চুপ করে রইল। নিহা ফের বলল, শান্ত ভাই একটা কথা রাখবেন। বলো। আপনি প্লিজ সবার মনে আর ভয় হয়ে থাকবেন না। একটাবার বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করে দেখুন না। দেখবেন এখন কি সম্মান পাচ্ছেন তখন তার চেয়ে বহুগুণ সম্মান পাবেন। এখন নামমাত্র সম্মান পাচ্ছেন তখন সত্যিকার সম্মানই পাবেন। প্লিজ শান্ত ভাই, অনুরোধ করছি আমি। তুমি সত্যি বলছো তো? সবাই তখন আমাকে সম্মান করবে, খুন করবে, বহুগুণ সম্মান করবে। আচ্ছা আমার কথা বিশ্বাস না হলে আপনি অন্তত 1 সপ্তাহের জন্য তাদের সাথে ভালো আচরণ করে দেখুন। তাহলেই বুঝবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। ওকে ডান। তোমার কথা মতো আমি 1 সপ্তাহ ওদের সাথে ভালো আচরণ করে ওদের পরীক্ষা করে দেখব। যদি তোমার কথা সত্যি হয় তবে আমি আর কখনোই ভালো মানুষের গায়ে হাত তুলব না। বিনা অপরাধে কাউকে শাস্তি দিব না। আমি আমার বয়োজ্যেষ্ঠ সকলকে সম্মান করে যাব আর ছোটদের স্নেহ করব। আর যদি তোমার কথা মিথ্যে হয় তবে আমি এখন কি খারাপ এরপর এর চেয়ে 1000 গুণ খারাপ হয়ে যাব। মাথায় রেখো। ঠিক আছে শান্ত ভাই, আপনার শর্ত আমি মেনে নিলাম। আর যদি আমার কথা মিথ্যা প্রমাণিত হয় তবে আমিও আর কখনোই আপনাকে ডিস্টার্ব করব না। আপনাকে আপনার মতোই ছেড়ে দিব।
আই প্রমিস। নিহা কথাটুকু বলেই ফোন রেখে দিল। এরপর বড় একটা শ্বাস টানল। তার বিশ্বাস সেই বিজয়ী হবে। যাক, অন্তত এই উছিলায় শান্তকে লোকেদের সাথে বাজে আচরণ, কথায় কথায় মারামারি এসব থেকে তো দূরে সরাতে পারছে। এইভাবেই একটু একটু করে শান্তকে সকল বাজে অভ্যাস থেকে দূরে ঠেলে দিবে। চলবে।